বাথরুমের ফ্লোরে পড়ে আছে আকাশ, নাক দিয়ে রক্ত পড়ছে, গালটাও অনেকটা কেটে গেছে। কিছু সময় আগে কয়েকটা ছেলে মিলে ওকে খুব মার মেরেছে, শুধুমাত্র ওদের কথা শুনেনি তাই। আকাশের বাবা মা কেউ নেই, ছোটবেলা থেকে এতিমখানাতেই থাকে। এখন ওর বয়স 7 বছর। ওকে নাকি কেউ একজন খুব ছোটবেলাতেই এখানে রেখে গিয়েছিল। কে রেখে গেছে উনি তার নাম প্রকাশ করেনি। মা বাবার একমাত্র স্মৃতি হিসাবে ওর কাছে একটা কালো লকেট রয়েছে, যেটার ভিতরে পুরোটাই ফাঁকা। আকাশের চোখ দুটো ক্রমশ ভারী হয়ে আসছে। একটা সময় ওর চোখ দুটি বন্ধ হয়ে গেল। মা, এটা তুমি? আকাশের থেকে কিছুটা সামনে একজন মহিলা সাদা একটা কাপড় পরে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আকাশ মহিলাটার দিকে এগোতেই উনি আকাশের দিকে ফিরে তাকায়। মহিলাটার পুরো মুখটা আগুনে ঝলসে গেছে। এটা দেখে আকাশ চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। কিছু হয়নি আকাশ, শান্ত হ। দেখ, এটা আমি, তোর বন্ধু রনি। আকাশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, পুরো শরীরটা ঘেমে একাকার হয়ে আছে ওর। মহিলাটার চেহারা এখন ওর চোখের সামনে ভাসছে। আকাশ চোখ বড় বড় করে রনির দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরে এতিমখানার দায়িত্বে থাকা সেলিম সাহেব আকাশদের রুমে আসে। এই রুমে আকাশ সহ 19 জন একসাথে থাকে। এখন কেমন লাগছে? জি চাচা, এখন একটু ভালো। তা তো এখন লাগবেই। বাজার থেকে 400 টাকা খরচ করে ডাক্তার এনেছি। ওনার কথা শুনে আকাশ বুঝতে পেরেছে উনি টাকার খোঁটা দিচ্ছে। সেলিম সাহেবের লোকটাই এমন, সারাক্ষণ সবাইকে বকাবকি, বাপ মা তুলে কথা বলা, সাথে খোঁটা তো আছেই। তুমি চিন্তা করো না চাচা, একদিন আমি তোমার সব ঋণ শোধ করে দেব। সেলিম আকাশের কথায় হো হো করে হেসে ওঠে। ভবিষ্যতে এমন হলে আমি কিন্তু একটা টাকাও খরচ করব না, তাই সাবধান। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছুদিন পর আকাশ এখন অনেকটাই সুস্থ, শরীরের ব্যথাটাও কমে গেছে। সবাইকে খাওয়ার জন্য ডাকা হয়েছে। আকাশ রনির সাথে খাবার নিতে গেল। খাবার নিয়ে ফিরে আসছিল, ঠিক তখনই কেউ একজন এসে ওদের প্লেট দুটি কেড়ে নিল। মাথা তুলে তাকাতেই দেখে সেদিনের সেই ছেলেগুলো প্লেট নিয়ে দাঁত বের করে হাসছে। ছেলেগুলোর মধ্যে একজনের নাম কাদের, ওই এদের লিডার। কাদের আকাশের দিকে তাকিয়ে হেসে হেসে বলে, চোখ নামা, খাবার ভিক্ষা চা আমার কাছে। আকাশ ওর দিকে সেভাবেই তাকিয়ে বলে। পেটটা ফেরত দে। কাদের আরো হেসে বলে, আরে পুচকের মুখে দেখছি কথা ফুটেছে। পাশ থেকে রনি আকাশের হাত ধরে টেনে বলে, এখান থেকে চল আকাশ, এদের সাথে ঝামেলা করিস না। কাদের চিৎকার করে বলে, হাঁটু গেড়ে বসে ভিক্ষা চা শুয়োরের বাচ্চা। কাদের থেকে বাপ মায়ের নামে গালি শুনতেই আকাশের মাথায় আগুন ধরে যায়। রাগে পুরো শরীর রিরি করতে থাকে। কাদের আকাশের মাথায় টোকা দিয়ে বলে, ওলে বাবা, ছোট বাবুর রাগ হচ্ছে বুঝি। কাদেরের কথা শেষ হওয়ার আগেই আকাশ ওর হাফ প্যান্টের পকেট থেকে একটা কাটা চামচ বের করে কাদেরের বাম হাতে ঢুকিয়ে দেয়। কাদেরের হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। ব্যথায় চিৎকার করে ওঠেও। কাদেরের চিৎকার শুনে আকাশের মনে একটু শান্তির বাতাস বইল। ওর মুখে একটা মুচকি হাসি ভেসে উঠল। এটা দেখে রনি কিছুটা অবাক হয়। সব সময় চুপচাপ সহ্য করি বলে আমাকে দুর্বল মনে করলি? মাথা একবার খারাপ হলে না, তোর মতো কাদেরকে মাটির সাথে মিশে দিতে পারি। এতক্ষণে সেখানে সবাই জড়ো হয়ে গেল। সেলিম সাহেব কিছুটা দূরে দাঁড়িয়ে এসবের মজা নিচ্ছে। কাদেরের সাথে থাকা ছেলেরা কাদেরের কাছে চলে আসে। আকাশ ওদের কাছে এগোয়। আকাশকে হাসতে দেখে কাদের রেগে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোকে আমি খুন করব। আকাশের মুখের হাসিটা আবার বিলীন হয়ে গেল। ওর হাতে থাকা রক্তাক্ত চামচটা কাদেরের গালে ঢুকিয়ে দিল। কাদেরের মুখ থেকে রক্ত বের হচ্ছে, ওটা দেখে ওর বুকের উপরে বসা আকাশের মুখে সেই হাসিটা আবার ফিরে এলো। আবার মারতে যাবে তখনই সেখানে কয়েকজন এসে আকাশকে ধরে কাদেরের উপর থেকে তুলে দূরে সরালো। আকাশ এখনো হাসছে কাদেরের দিকে তাকিয়ে। রনি অনেকটা ভয় নিয়ে আকাশের দিকে তাকিয়েছে। কাদেরের হাতে গালে অনেকটাই ক্ষত হয়ে গেছে। ওকে ধরে কয়েকজন হসপিটালে নিয়ে যাচ্ছে। মারামারি করার জন্য আকাশের শাস্তি হয় 1 মাস বাথরুম পরিষ্কার করার। কেটে গেছে অনেক বছর। আকাশ সব সময়ই একটু চুপচাপ থাকে, নিজে থেকে কারোর সাথে ঝগড়া করে না। তবে মা বাবা নিয়ে বাজে কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়। তবে ও পড়ালেখায় অনেক ভালো, বৃত্তির টাকা দিয়েই ওর পড়ালেখার খরচ চলে।
ও যখন ক্লাস 9-এ তখন এতিমখানা থেকে চলে আসে। আকাশের সাথে সাথে সেদিন রনিও চলে এসেছিল। এখন ওরা দুজন ছোট একটা ঘর ভাড়া নিয়ে থাকে। রনি লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় সবজি বিক্রি করে, আর আকাশ লেখাপড়ার পাশাপাশি 2টা টিউশন পড়ায়। এসএসসিতে গোল্ডেন পেয়েছে পুরো জেলাতে। ওর র্যাঙ্ক ছিল 3 নম্বর। এর জন্য কোনো ঝামেলা ছাড়া এখানকার সেরা কলেজে স্কলারশিপে ভর্তি হতে পারে। আজ ওর কলেজের প্রথম দিন। রনি ওরা বুঝাচ্ছে, দেখ, আজকে প্রথম দিন, কারোর সাথে মারামারি করিস না আবার। আকাশ রনির দিকে তাকিয়ে বলে, এই তুই তামড়ে, আমি বাচ্চা নই, ওকে? আর এটা স্কুল না, কলেজ। এত বেশি বুঝিস না তো, যেটা বলেছি সেটা কান খুলে শোন। শুনেছি। এখন যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। বলে আকাশ চলে যাচ্ছে। তখন পেছন থেকে রনি চিৎকার করে বলে, যা বললাম সবসময় যেন মনে থাকে। এতিমখানা থেকে আসার পর এই 2 বছরে রনি আকাশের জন্য অনেকবার পুলিশ স্টেশনে গেছে আকাশকে ছাড়াতে। সবসময়ও ঝামেলাতে জড়াবেই। আকাশ প্রতিবারই স্টেশন থেকে বের হয়ে একটাই কথা বলে, দেখিস, ওরা যে হাত দিয়ে আমাকে মেরেছে, একদিন সেই হাত দিয়ে আমাকে স্যালুট করবে। আকাশের কলেজটা বেশ বড়, প্রবেশপথটাও অনেক সুন্দর। রাস্তার দুপাশে দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো। এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছিল। তখনই কিছুটা দূর থেকে একজনের ডাক আকাশের কানে এলো। আকাশ তাকায়, দেখে কয়েকজন ছেলে গাছের নিচে বেঞ্চে বসে আছে, আর তাদের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। একজন কান ধরে উঠা বসা করছে, একজন সিটি বাজাচ্ছে, কেউ তো নাচানাচিও করছে। বেঞ্চে বসা একটা ছেলে আকাশের দিকে হাত উঁচু করে বলে, ওই শার্ট, এদিকে আয়। আকাশ ওর আশেপাশে পেছনে দেখতে থাকে। এরপর নিজের দিকে ইশারা করে, হ্যাঁ তুই, তোকে ডাকছি, এদিকে আয়। আকাশ ওদের দিকে এগিয়ে গেল। ছেলেটার নাম রবিন, এলাকার নেতা হাসিমের একমাত্র ছেলে। কি ফার্স্ট ইয়ার? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমরা কে জানিস? আকাশ কিছু না বলে ওদের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে তার সাথে কি হতে যাচ্ছে। সিনিয়র, শালা দেখে ওপাশ দিয়ে চলে গেলে সালাম কে দিবে তোর? বা রবিন আর কিছু বলল না। পকেটে ওর ফোনটা কাঁপছে, সেটা বের করতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে আকাশ রবিনকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছিল। ঠিক তখনই ও থেমে গেল। দুটো মেয়ে সামনাসামনি দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই আকাশ ওদের মাঝখানে এসে দাঁড়ালো। এতে মেয়ে দুটো একটু পিছিয়ে গেল। আকাশ জিন্স পরা মেয়েটির দিকে তাকায়। মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, যেন ওর ডানা কাটা একটা পরী। এর আগে আকাশ কখনো কোনো মেয়েকে এত কাছ থেকে দেখেনি। আকাশ মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছে। মেয়েটির শরীর থেকে কি সুন্দর পারফিউমের গন্ধ আসছে। আহ! আকাশ যখন এসব ভাবতে ব্যস্ত, তখনই মেয়েটা তেতো গলায় বলে ওঠে, দেখা হয়েছে? আকাশ মাথা নাড়িয়ে না বলে। তখনই পেছন থেকে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায় ও। কে রে তুই, বিয়াদব পোলা? এভাবে আমাদের মাঝখানে কেন এলি? কে তুই? আকাশ পিছনে চিল্লানো মেয়েটাকে ফুল ইগনোর মেরে হাতে থাকা কাগজ ওর সামনে থাকা মেয়েটির দিকে ধরে। মেয়েটি চোখ ছোট ছোট করে বলে, কি এটা? লাভ লেটার। এটা শুনে মেয়েটা আকাশের দিকে ভালো করেই তাকায়। একটা সাধারণ প্যান্ট, সস্তার একটা শার্ট আর একজোড়া জুতা পরা, যেটা অনেক পুরনো হয়ে গেছে। এ কে রে তুই? হ্যাঁ, জানিস আমি কে? লেভেল আছে তোর আমার সাথে কথা বলার? আকাশের কড়া জবাব। কেন, আপনি কি জানেন না আপনি কে? আর হ্যাঁ, আমার কোনো শখ নেই আপনার মতো মেকআপ সুন্দরীর সাথে কথা বলার। বড় ভাইরা রেক দিছে দেখে। আকাশ আরো কিছু তার আগেই মেয়েটা আকাশের গালে কষে একটা চড় মেরে দিল, যেটা দেখে কিছুটা দূরে থাকা রবিনেরা হেসে উঠল। মেয়েটা খুব রেগে আছে। তুই কি বললি? আমি মেকআপ সুন্দরী? নিজেকে কখনো দেখেছিস? বস্তি কোথাকার ছোট লোকের বাচ্চা। আকাশের কানে শুধু ছোট লোকের বাচ্চা কথাটা বাজতে থাকলো। মেয়ে ভেবে অনেক কষ্টে নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে, যেটুকু বলেছেন ভালো, ছেড়ে দিলাম। তাই ওখানেই থেমে যান, আর সামনে এগোবেন না, না হলে। মেয়েটা আকাশের কলার ধরে রেগে চিৎকার করে বলে, না হলে কি করবি? হ্যাঁ, মারবি আমাকে? আমি তো বলবোই, তুই একটা ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। মেয়েটা গেঞ্জি টাইপের জামা পরেছিল। আকাশ রেগে ওর বুকের উপরে জামা ধরে। এতে নিস্তব্ধ হয়ে যায় পুরো কলেজ ক্যাম্পাস। তোকে কি বলছি, কানে যায়নি? আকাশ এটা অনেকটা জোরেই বলে।
এসব দেখে বেঞ্চে বসে থাকা রবিনও বসা থেকে দাঁড়িয়ে যায়। কলেজের অনেকে সেখানে জড় হয়ে গেছে। মেয়েটা আস্তে আস্তে আকাশের জামার কলারটা ছেড়ে দেয়। আকাশও মেয়েটার জামা ছেড়ে দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকিয়েছে। সবাই কিনা যার সাথে কথা বলতে ভয় পাচ্ছিল, আকাশ তার জামার কলার ধরে হুমকি দিয়েছে। আসলে মেয়েটার নাম আরোহী চৌধুরী, এখানকার এমপি ও মন্ত্রী গফুর চৌধুরীর একমাত্র মেয়ে। অডিটোরিয়ামের বাইরে ভেতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজ, কারণ সেখানে আজ নবীনবরণ অনুষ্ঠান হবে। কিছু সময় পরে সকল কার্যক্রম শুরু হয়ে গেল। আকাশ একটা চেয়ারে বসে আছে। সে খেয়াল করেছে কয়েকজন তার দিকে কেমন করে তাকিয়ে আছে। হাই, আমি রিমন। আকাশের পাশে বসা ছেলেটি ওর হাত আকাশের দিকে এগিয়ে এটা বলল। আকাশ একটু অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। তো রিমন অনেকটা অবাক হয়। বিব্রতকর বিষয়। রিমন হাতটা নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, না মানে আমরা সেম ক্লাসের স্টুডেন্ট তো, তাই। ও রিমন কেমন করে আকাশের দিকে তাকালো। অনুষ্ঠান চলছে, প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে কথা বলছে। একে একে আরও কিছু স্যার ম্যাম ও কয়েকজন সিনিয়ররা উপদেশমূলক কথা বলল। অনুষ্ঠান শেষ। আকাশ এখন বাড়ির দিকে যাচ্ছে। গেটের কাছে আসতেই হঠাৎ কেউ একজন বলা কওয়া নেই ওর গালে চড় বসিয়ে দিল। এতে করে আকাশের ঘাড় থেকে ব্যাগটা নিচে পড়ে গেল। আকাশ চোখ তুলে সামনের দিকে তাকায়। একটা পাঞ্জাবি পরা ছেলে তার গালে চড় মেরে দাঁড়িয়ে আছে। ওর থেকে কিছুটা দূরে পিছনে দাঁড়িয়ে আছে সকালের সেই আরোহী নামের মেয়েটা। ওর সাথে আরো 3জন ছেলে দাঁড়িয়ে আছে। আকাশের সামনে থাকা ছেলেটা হঠাৎ করে আকাশের শার্টের কলার ধরে পেছনে আরোহীর দিকে তাকিয়ে বলে, কি রে আরোহী, তুই কি শিওর এইটাই সেই ছেলে? দেখে তো মনে হচ্ছে একটা ভিখারির বাচ্চা। এটুকু বলার পরপরই ছেলেটার চেহারার রং বদলাতে থাকে। হঠাৎ সেই ছেলেটা অনেকটা জোরে চিৎকার করে ওঠে। এটা দেখে পিছনে থাকা আরোহী সহ বাকি 3জন অনেকটা অবাক হয়ে এদের দিকে তাকায়। ওরা দেখে আকাশ ছেলেটার হাত চেপে ধরে আছে। রেগে চোখ দুটি লাল করে বলে, সব ব্যাপারে মা বাবাকে টানসকে? হ্যাঁ, আমি তোর ক্ষতি করেছি, ওকে মানলাম, তো তুই আমাকে নিয়ে বল, তা না বাপ মাকে টানতে হবে। এই তোদের কি কোথাও চুলকায়? মা বাপ তুলে কথা না বললে কি সেটা সারে না? হ্যাঁ, কাউকে কথা দিচ্ছি আজ মারামারি করবো না, তাই বেঁচে গেলি। বলে আকাশ ওর হাতটা ছেড়ে দিল। ছেলেটা হাত ছাড়া পেতেই হাতে ঝাঁকিয়ে আহ উফ করতে থাকে। আরোহী ওর সাথে দাঁড়িয়ে থাকা 3জনের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলে, তোদের এখানে কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এনেছি? এটা শুনতেই ওর 3জন ছুটে চলে যায় আকাশের দিকে। হাতে ব্যথা পাওয়া ছেলেটা ওদের আটকানোর চেষ্টা করলেও পারে না। আকাশ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, বলে গেছিলাম কুকুরের লেজ কখনো সোজা হয় না। 3জন মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে আরোহী অনেকটা অবাক হয়ে সেদিকেই তাকিয়েছে। সেখান থেকে চোখ সরিয়ে সামনে দেখতেই ওর চোখও বড় বড় হয়ে যায়, কারণ আকাশ তার অনেক কাছে এসে দাঁড়িয়ে আছে। আকাশ নিজে থেকে এক পা পিছিয়ে যায়। দেখ সোজাভাবে একটা কথা বলি, আমি তোকে চিনি না, জানি না তুই কে বা তোর নাম কে, তবে আমি মানুষটা অনেক খারাপ, তাই সাবধান করছি, আমার সাথে শত্রুতা করতে আসিস না। বলে আকাশ সেখান থেকে চলে গেল। আরোহী আকাশের যাওয়ার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। কেমন কাটলো প্রথম দিন? রুমের দরজা খুলতেই রনি বলে ওঠে, আজ ওর শরীরটা খারাপ লাগছিল, তাই জলদি চলে এসেছে। খুব ভালো। খুব ভালো শুনতেই রনি শোয়া থেকে উঠে বসলো। দয়া করে এটা বলিস না যে আজকেও কারোর সাথে ঝামেলা পাকিয়েছিস। আকাশ কিছু না বলে একটু মুচকি হাসে। এতেই রনির খুব বোঝা হয়ে যায়। আসার সময় দেখলাম সব সবজি অভাবেই আছে, কারণ কি তুই ঠিক আছিস তো? রনি আবার শুয়ে পড়ে। আরে কিছু না। সত্যিটা বল, মাথা ব্যথা করছে? একটু। আর একটু গুড় রুদে রুদে। এটা শুনে রনি একটু হেসে বলে, এটার জন্যই 3 বেলা পেট পুরে ভাত খেতে পারি। আকাশ কিছু একটা ভেবে বলে, আচ্ছা শুয়ে থাক, উঠিস না, আমি গেলাম। রনি জানে আকাশ কই যাচ্ছে। সাবধানে যাস, আর উত্তরপাড়ার ভাবিদের একটু বেশি ডিসকাউন্ট দিস। ওহো, আমার ভাবি লাভার রে, চুপচাপ শুয়ে থাক। আকাশ রনির ঠেলার কাছে সে তালা খুলে ড্রয়ারের ভেতর থেকে একটা কাগজ বের করলো। এখানে সবকিছুর দাম লেখা।
খুব তো পার্ট মারতি। আজকে এগুলোরে হসপিটালে পাঠাইছি। ওকে মেরেছি, তাকে মেরেছি। হাতে বরফ ঘষতে ঘষতে আরোহীর দিকে তাকালো ছেলেটা। কিছুক্ষণ আগে আকাশ যার হাত চেপে ধরেছিল ওর নাম রাজু, আরোহীর ছোট চাচার ছোট ছেলে। অপমান করছিস? আচ্ছা, তুই টেনশন করিস না তো, ওকে আমি দেখছি। এই রাজু চৌধুরীর হাত মোচড়ানোর শাস্তি ওকে পেতেই হবে। সেটা কি তুই এখন বুঝলি? তোর দ্বারা হবে না, সেটা আমি বুঝে গেছি। সূর্যটা পশ্চিম আকাশে, এখনো মাগরিবের আজান দেয়নি। ঘেমে একাকার হয়ে আকাশ রুমে এলো। আকাশকে দেখে রনি শোয়া থেকে উঠে বসে। কি রে, কেমন কাটলো দিনটা? ভালো। আকাশ আর তেমন কিছুই বলল না, সোজা গোসল করতে চলে গেল। গোসল শেষে রেডি হয়ে নিল, টিউশনি করাতে যেতে হবে ওর। বিকালে যেটা পড়ায় সেটা মিস হয়ে গেছে, ও চাচ্ছে না এটাও মিস হোক। দেরি হয়ে যাচ্ছে, ফিরে এসে হিসাব দিচ্ছি। বলেই ও বেরিয়ে গেল। রনিকে কিছু বলার সুযোগ দিল না। পরের দিন কলেজে আকাশ ওর মতো করে হেঁটে ক্লাসের দিকে আসছে। অনেকে ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। আকাশ সেসব খেয়াল করলেও এতে তার কিছু যায় আসে না। আকাশ ক্লাসরুমে ঢুকতেই প্রথমেই ওর চোখে বাঁধে গতকালকের সেই সুন্দরী খারাপ মেয়েটা। সেও তার ক্লাসেরই, ফার্স্ট বেঞ্চে বসে আছে, বাকি মেয়েদের সাথে গল্প করছে। এটা সায়েন্স গ্রুপের ক্লাস। সবাই এখানে বড় কোনো পরিবার থেকে এসেছে, কেউ পরীক্ষা দিয়ে, কেউ বা কলেজকে ডোনেশন দিয়ে। আকাশ দরজা দিয়ে ভেতরে ঢুকছিল, তখনই আরোহীর চোখ পড়ে আকাশের দিকে। সে ওকে এই ক্লাস দেখে খুব অবাক হয়। তুই এখানে? এটা সায়েন্স গ্রুপ। তোর মতো থার্ড ক্লাস মার্কা ছেলেরা এই গ্রুপে পড়তে পারে না। আরোহীর কথায় পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। তবে আকাশ আরোহীকে ইগনোর মেরে ক্লাসের ভিতরে আসে। আরে তোর গ্রুপ কোনটা? পদগুলি এখানে চলে এসেছিস তাই না? যা যা, তোর গ্রুপ নিচতলাতে, সেখানে গিয়ে মর। আকাশ তাও আরোহীর কথায় কোনো উত্তর করে না। এখানে থাকা সবাই জানে আরোহী কে, আর তার কথা আকাশ গায়ে মাখছে না, ওকে পুরোপুরি ইগনোর করছে। এটা দেখে পুরো ক্লাসের ছেলেমেয়েরা পুরোটা অবাক। অন্য পাশের ফার্স্ট বেঞ্চে একটা চশমা পরা ছেলে বসেছিল। আকাশ ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকায়। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে ওর চশমাটা ঠিক করে। একটা ঢোক গিলে সেখান থেকে উঠে পেছনের বেঞ্চে গিয়ে বসে। সামনের বেঞ্চে আকাশ একাই বসে আছে। কিছু সময় পরে সেখানে গতকালকের সেই অডিটোরিয়ামের রিমন নামের ছেলেটি সেখানে এলো। আকাশকে একা একা সামনের বেঞ্চে বসে থাকতে দেখে ও সেখানে আকাশের পাশে এসে বসে পড়ে। আরে, তুমি এখানে? ভালো আছো? কিছু সময় পরে সেখানে প্রিন্সিপাল স্যারের সাথে আরেকজন স্যার এলো। এদের দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো, শুধুমাত্র আরোহী বাদে। এটা স্যার দেখেও না দেখার ভান করলো। বসো, সবাই বসো। সবাই বসে পড়ল। প্রিন্সিপাল স্যার একটু সিরিয়াস হয়ে বলে, তোমাদের মধ্যে আকাশটাকে? রিমন, আরোহী সহ বাকি সবাই এদিক ওদিক তাকাচ্ছে। স্যারের কথা শুনে সবাই মনে করছে কোনো ঝামেলা করছে এই আকাশ নামের ছেলেটা। তখনই রিমনের পাশে বসা আকাশ ওর হাতটা উঁচু করে। আরোহী মনে মনে ভাবতে থাকে, আগেই বুঝেছিলাম এই কোনো কেলেঙ্কারি করে এখানে এসেছে। বের করে দিন ওকে স্যার, সাথে মাথা নাড়া করে মুখে একদম চুলকালি মাখিয়ে বের করে দিন। আরোহীর মুখে স্বস্তির হাসি ভেসে উঠছে। সবাই অধীর আগ্রহ নিয়ে স্যারের মুখের দিকে তাকিয়ে আছে। স্বাগতম তোমাকে আমাদের কলেজে। এটা শুনতেই আরোহীর মুখের হাসিটা বিলীন হয়ে গেল। তোমরা কি জানো আকাশ পুরো জেলার ভিতরে এসএসসিতে টপ 3 র্যাঙ্কিং আছে? এটা শুনতেই সেখানে থাকা সবার মুখ হা হয়ে গেল। আরোহী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। প্রিন্সিপাল আকাশকে বলে, তোমার এখানে কোনো সমস্যা হলে আমাকে বলবা, ওকে? জি স্যার। শুরু হয়ে গেল ক্লাস। প্রথমে পরিচয় পর্ব। আকাশ আজকেই জানতে পারলো ওই মেয়েটার পরিচয়, বুঝতে পারলো এত দেমাগ ওর কই থেকে আসে। আকাশ ক্লাসরুমে অনেকটাই চুপচাপ থাকে, তেমন কারোর সাথে কথাও বলে না। স্যারেরা যেটা জিজ্ঞেস করে সেটার উত্তর আকাশের কাছে আগে থেকেই রয়েছে। এভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। এর মধ্যে আরোহী কোনো কিছুই করেনি আকাশের সাথে। তবে কে জানতো আরোহীর এই চুপ থাকা, শান্ত থাকাটা আকাশের জন্য কাল ডেকে আনবে। 21শে ফেব্রুয়ারিতে কলেজে একটা বড় করে অনুষ্ঠান করা হবে। কলেজ কর্তৃপক্ষ চাচ্ছে এটার দায়িত্ব তাদের নতুন ছাত্রছাত্রীদের দেওয়া হোক। অন্য 2 গ্রুপ থেকে 4 জনকে সিলেক্ট করা হয়েছে। প্রিন্সিপাল স্যার সহ কয়েকজন স্যার সায়েন্স গ্রুপের ক্লাসে প্রবেশ করে। স্যারদের সম্মান দেখাতে সবাই দাঁড়িয়ে যায়।
সবাই বসো, বসে পড়ো। স্যারের কথা অনুযায়ী সবাই নিজের সিটে বসে পড়ে। ইতিমধ্যে তোমরা হয়তো জানো আমরা 21শে ফেব্রুয়ারিতে কলেজে একটা অনুষ্ঠান করতে চাচ্ছি, আর চাচ্ছি এটার দায়িত্ব আমাদের নতুন স্টুডেন্টদের দিতে। তো তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এটা নিঃস্বার্থভাবে করতে চাও? এটা শুনে সবাই সবার মুখের দিকে তাকায়। আরোহী কোনো কিছু না ভেবে হাত উপরে তোলে। স্যার আমি রাজি, আমি করব। তোমার নাম আগে থেকেই আছে। আর কেউ? প্রিন্সিপাল স্যার কথা শেষ করতেই রিমন আকাশের দিকে কেমন করে তাকায়। রিমনের এমন করতে তাকাতে দেখে আকাশ একটু অবাক হয়। ও একটু হেসে আকাশের হাত ধরে উঁচু করে বলে, স্যার আকাশ করতে চায়, তবে লজ্জায় বলতে পারছে না। আকাশ চোখ বড় বড় করে রিমনের দিকে তাকায়, পরে স্যারের দিকে। আকাশ কিছু বলবে তখনই স্যার বলে, আরে এখানে লজ্জার কি আছে? এটা থেকে অনেক কিছুই শিখতে পারবে। রহিম সাহেব আকাশের নামটাও লিখেন। স্যাররা সেখান থেকে যেতেই আকাশ রেগে রিমনের দিকে তাকায়। আজ 14ই ফেব্রুয়ারি, অনুষ্ঠানের আর বাকি আছে 7 দিন। কলেজের গেটের সামনে আর রনি দোকান দিয়েছে। ওর ঠেলাটা আজ সবজির জায়গা থেকে লাল গোলাপ ফুল দিয়ে ভর্তি। সবাই যেন ওকে ঘিরে ধরে দাঁড়িয়েছে। রিমন 100 টাকা দিয়ে সুন্দর দেখে একটা গোলাপ ফুল কিনেছে। কলেজে প্রথম দিন এসে সে একটা মেয়ের উপরে ক্রাশ খাইছিল। আজ অনেক সাহস নিয়ে ওকে প্রপোজ করতে যাচ্ছে। আরোহী সহ কয়েকটা মেয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে বেঞ্চে বসে গল্প করছিল। তখনই কিছুটা দূর থেকে রিমন ডেকে ওঠে, জান্নাত। আরোহীর পাশে বসে মেয়েটার নামই জান্নাত। সে রিমনের দিকে তাকায়। একটু এইদিকে আসবা? কেন? একটু আসো না প্লিজ, 1 মিনিট প্লিজ। যা দেখ চান্দুটা কি বলে। জান্নাত একটা বড় নিঃশ্বাস নিয়ে সেখান থেকে উঠে পড়ে। অনেকটা সময় পার হয়ে গেছে, জান্নাত এখনো আসছে না। ও রিমনের সাথে যেদিকে গেছিল সেদিকে আরোহী বারবার তাকাচ্ছে। ওদিকে রিমন জান্নাতের হাত ধরে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে। জান্নাত রিমনের দিকে রাগী হয়ে তাকিয়ে বলে, আমার হাতটা ছাড়ো রিমন। যদি জানতাম এটা বলবে তাহলে কখনোই এখানে আসতাম না। আমি তোমাকে অনেক খুশি রাখবো, কখনো কষ্ট দেব না। প্লিজ একটাবার সুযোগ দাও। জান্নাত হাত ঝাড়া দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করলো। তুমি বেশি বেশি করছো কিন্তু, আর যেটা সম্ভব না সেটা বলো না। প্লিজ জান্নাত, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জান্নাত রেগে চোখ ছোট ছোট করে শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে রিমনের থেকে হাতটা ছাড়িয়ে নেয়। এ তুই বাংলা ভাষা বুঝিস না? কি বলেছি তোর কানে যায়নি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে অনেক বড়লোক। কি আছে তোর? হাইছে তোর মতন ফকিরকে কে ভালোবাসতে যাবে রে? তোর জন্য আমাদের বাসার কাজের মেয়ে ঠিক আছে। রিমন ফুলটা নিচে ফেলে দিল। সে বুঝতে পেরেছে জান্নাত তো টাকার পাগল। জান্নাতের দিকে ভালো করে তাকিয়ে একটু মুচকি হেসে বলে, ও তাহলে আমাকে রিজেক্ট করার কারণ এটাই। ভালো, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য বেস্ট অফ লাক। কি হচ্ছে রে এখানে জান্নাত? রিমন পেছনে তাকিয়ে দেখে আরোহী কয়েকজন মেয়ের সাথে তার পেছনে দাঁড়িয়েছে। জান্নাত আরোহীর কাছে গিয়ে বলে, আর বলিস না, শালাই আইসে আমারে প্রপোজ করতে। তুই বল ওর সাথে আমার চাই? তার উপর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। এই ছেলে তোকে প্রপোজ করতে চাইছে? সাহস দেখছিস? বামন হয়ে চাঁদ ধরার শখ। দেখে তো মনে হচ্ছে 3 বেলা ঠিক মতো ভাত খেতেও পারিস না। রিমন কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেখানে রবিন সহ বেশ কিছু ছেলে সেখানে চলে আসে। কি হয়েছে আরোহী, চেঁচামেচি করছো কেন? আরোহী রবিনের দিকে তাকায়, দেখে সেদিনের সেই ছেলেটা আকাশ, যাকে ইশারা করে দেখাইছিল। এই ছেলেটা কি কিছু করছে? এই তোরা ধরতে সরারে। রবিনের সাথে থাকা ছেলেগুলো রিমনকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশ সেখানে চলে আসে। কি হচ্ছে রে এখানে? রবিন আকাশকে দেখে থেমে যায়। কয়েকদিন আগে আরোহীর আনা লোকদের চরমভাবে পিটাতে দেখেছে ও। ওর বন্ধু বান্ধবদের ইশারায় থামতে বলে। আরোহী কপাল চাপড়ে বলে, এখানে এরই কমতি ছিল? আকাশ রিমনকে ডেকে বলে, এদিকে আসো, কাজ আছে। রিমন জান্নাতের দিকে তাকায়। এটা দেখে জান্নাত তেলে বেগুনে জ্বলে উঠে বলে, হাই রে কি বিহায় রে তুই। রিমন আকাশের সাথে হাঁটছে। আজকে তোমার মন মেজাজ খুব ভালো, তাই না? আকাশ রিমনের দিকে কেমন করে তাকায়।
না মানে আমাকে ডাকলে, আবার বলছো কাজ আছে। ওখানে থাকলে মার খেতে। ও হ্যাঁ, মারো। এটা বলে পকেট থেকে একটা ফোন বের করে। আইফোন। এটা দেখে আকাশ একটু অবাক হয়। রিমন কাকে যেন ফোন করে। ক্যান্সেল করে দিন। এইটুকু বলে ফোনটা রেখে দিল। আকাশ সোজা প্রিন্সিপালের রুমে চলে এলো। আরোহী, জান্নাত সহ কয়েকজন ক্লাসরুমে বেঞ্চের উপরে বসে কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে হাসাহাসি করছে। আইসে খয়রাতি করতে, প্রপোজ করতে। 1 মাস পরে দেশের টপ একজন বিজনেসম্যানের ছেলের সাথে এঙ্গেজমেন্ট, 2 বছর পর বিয়ে। ভালোই করেছিস। তখনই জান্নাতের ফোনটা বেজে উঠল। জান্নাত ফোনটা বের করে দেখে ওর বাবা কল করেছে। জান্নাতের বাবা এখানকার থানার দারোগা, নাম হাসেম। জান্নাত হেসে ফোনটা রিসিভ করে। হ্যাঁ আপু বলো। তোর আর রোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? রোদ হচ্ছে জান্নাতের সাথে বিয়ে ঠিক হওয়া ছেলের নাম। জান্নাত একটু অবাক হয়ে বলে, ওকে আমি কই পাবো? ও তো বিদেশে। না, ও তোরই কলেজে। ওর বাবা তোকে এটা জানাতে নিষেধ করেছিল, তাই এতদিন বলিনি। রোদ আমার কলেজে? মানে কি, খুলে বলো তো। আমিও বেশি কিছু জানি না, তবে তোর আর রোদের বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। জান্নাত বসা থেকে দাঁড়িয়ে জোরে বলে ওঠে, বিয়ে ক্যান্সেল করে দিয়েছে মানে? এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে জান্নাতের দিকে তাকায়। ফোন কেটে জান্নাত চুপচাপ বসে আছে। আরোহী ওর কাঁধে হাত রাখতেই জান্নাত হো হো করে কেঁদে দিয়ে ওকে জড়িয়ে ধরে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আকাশ রিমনকে বলে, তুমি ক্লাসে যাও, আমি আসছি। রিমন ক্লাসে আসতে দেখে ক্লাসে আরোহী গ্যাং ছাড়া আর কেউ নেই। জান্নাত আরোহীকে জড়িয়ে ধরে কান্না করছে, আর সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে। আরে বড়লোকের বউটা এভাবে কান্না করছে কেন? রিমন জান্নাতের একটু কাছে এসে হেসে বলে, বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে বুঝি? জান্নাত মাথা তুলে রিমনের দিকে তাকায়। রোদ। রিমন হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। জান্নাত রিমনের দিকে চোখ বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। পরের দিন অনুষ্ঠানে দায়িত্ব নিতে চাওয়া সকলকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়, কিন্তু সেখানে শুধুমাত্র আকাশ আর আরোহী দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার ওদের বসতে বলে সবাই আসলে সবকিছু নিয়ে আলোচনা করবে। আরোহী বসে আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসছে। কিছু সময় পরে, স্যার আপনি শুরু করুন, ওরা মনে হয় আসবে না। একটু ওয়েট। কিছু সময় পরে সেখানে আরোহীর বাবা গফুর চৌধুরী এসে হাজির হলেন। বাবাকে দেখেই আরোহী গিয়ে তাকে জড়িয়ে ধরে। ওনাকে দেখতেই প্রিন্সিপাল স্যার বর্ষা থেকে উঠে দাঁড়ায় আর অবাক হয়ে বলে, স্যার আপনি? কেন, আসতে পারি না নাকি? আর আমার ছোট মেয়েটা প্রথম কোনো কিছুর দায়িত্ব পেতে যাচ্ছে, তাই না এসে আর থাকতে পারলাম না। প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে বলে, সরি স্যার, এখানে আপনার মেয়ে কোনো দায়িত্ব পাবে না। এটা শুনে আরোহী সহ ওর বাবা অনেক অবাক হয়। যা বলছেন বুঝে শুনে বলছেন তো? প্রিন্সিপাল স্যার ওনার ফোনে একটা ভিডিও চালিয়ে দেয়। আজ সকালেই কেউ একজন কলেজ গ্রুপ ভিডিওটা দিয়েছে। ভিডিওটাতে স্পষ্ট দেখা যাচ্ছে আরোহী লাঠি হাতে কয়েকটা ছেলেকে বেধম পেটাচ্ছে। আরোহী উকি দিয়ে এটা দেখে অনেকটাই অবাক হয়। ছেলেগুলো ওই অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছিল। গফুর চৌধুরী তার মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। আরোহী ওর বাবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করল। সরি স্যার, আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ভাবতে পারিনি ও এমন একটা কাজ করবে। আর ওই ছেলেগুলোর চিকিৎসা খরচ আমি দিয়ে দিব। আপনি প্লিজ ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করুন। বলে গফুর চৌধুরী ওখানে আর একটা মিনিট দাঁড়ালো না, উঠে চলে গেল। আকাশ একটু মুচকি হাসছে। এসব দেখে সেটা আরোহীর চোখ এড়ায়নি। বাবার পেছন পেছন ও বের হয়ে গেল। তো পারবে তো সবকিছু এক হাতে সামলাতে? আকাশ মুচকি হেসে বলে, জি স্যার। আজ 20 ফেব্রুয়ারি, কালকে অনুষ্ঠান। আশেপাশে স্কুল থেকে ছাত্রছাত্রীরাও এখানে আসবে। রিমন সহ বেশ কয়েকজন কলেজটা সাজানোর কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই কোথাও থেকে একটা মেয়ের আত্মচিৎকার ভেসে এলো ওদের কানে। মেয়েটা কয়েকবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। রিমন সহ বাকি সবাই চিৎকারের পিছু ছুটে একটা দরজার কাছে এসে পৌঁছালো। রুমের ভেতর থেকে এখনো ধস্তাধস্তির আওয়াজ আসছে। রিমন দরজায় ধাক্কা দিতে দেখে সেটা ভেতর থেকে আটকানো। ততক্ষণে কয়েকজন স্যারও সেখানে চলে এসেছে। রিমন সহ বেশ কয়েকজন দরজা ভাঙার চেষ্টা করছে। অবশেষে তারা দরজাটা ভেঙে ফেলল। আর সামনের দিকে তাকাতেই দেখে আকাশ আরোহীকে চেপে ধরে আছে। আরোহীর জামা প্যান্টের অনেক জায়গায় ছিঁড়ে গেছে।
সবাই আসাতেই আকাশ আরোহীর ওপর থেকে সরে আসে। আরোহী ছাড়া পেতেই হাত দিয়ে বুকটা ঢেকে স্যারদের পিছনে গিয়ে কান্না করতে থাকে। প্লিজ আমাকে সন্তানের হাত থেকে বাঁচান। অন্যদিকে এসব দেখে রিমন যেন ওর চোখে বিশ্বাস করতে পারছে না। আকাশ কিছু বলবে তার আগে রবিন নামের ছেলেটা এসে আকাশের মুখে ঘুষি মেরে দেয়। পুলিশ স্টেশনে কারাগারের মধ্যে আকাশ মাথা নিচু করে বসে আছে। তখন রনি তাড়াহুড়ো করে সেখানে আসে। পুলিশরা তাকে আটকানোর চেষ্টা করলে সে বলে, স্যার 5 মিনিট কথা বলতে দিন, একটু দয়া করুন। পুলিশটা আগের পরিচিত, তাই ওকে আর আটকায় না। আকাশ আকাশ রনির দিকে তাকায়। কপাল বেয়ে রক্ত পড়ছে ওর, মুখটা কেমন ফুলে আছে, মনে হচ্ছে অনেকে মিলে ওকে মেরেছে। রনিকে দেখে আকাশ ওর দিকে এগিয়ে আসে। রনি, আমি কিছু করিনি, বিশ্বাস কর। ওই মেয়েটা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। রনি জানে আকাশ কেমন। কেউ না জানলো আমি জানি, তুই এমন কাজ করতেই পারিস না। এরপর আকাশ ওকে সবকিছু খুলে বলতে থাকে। আকাশ তখন একা রুমে বসে সবকিছুর হিসাব করছিল। কিছু সময় আগে রিমনকে সবকিছু বুঝিয়ে পাঠিয়ে দিল। হঠাৎ কিছু একটার আওয়াজে আকাশ মুখ তুলে সামনের দিকে তাকায়। দেখে আরোহী দরজা লাগিয়ে তার দিকে তাকিয়ে মুচকে হাসছে। তুমি এখানে আর দরজা কেন লাগালে? আরোহী আকাশের দিকে তাকিয়ে মুচকে হেসে একটু একটু করে এগোচ্ছে। তোর তো খুব সাহস, শুরুতেই এসেই আমার জামার গলা ধরলি, আমারে সবার সামনে ছোট করলি। একটা চান্স পেয়েছিলাম বাবার কাছে নিজেকে প্রমাণ করার, সেটাও হলো তোর জন্য। আমাকে ফাঁসিয়েছিস না, আজ আমি তোকে ফাঁসাবো। বলেই ওর জামার হাতাটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে জোরে চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও। আকাশ ওকে এমনটা করতে দেখে বেশ অবাক হয়। আরোহী হেসে বলে, আব তেরা ক্যা হোগা? একে একে ওর জামা প্যান্ট ছিঁড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আকাশ ওকে থামাতে ওর কাছে যেতেই আরোহী ওর হাত ধরে আকাশকে ওর কাছে টেনে নিয়ে এসে ওর উপরে ধরে রাখে। ঠিক তখনই দরজা ভেঙে সবাই সেখানে চলে আসে। তোর কিছুই হবে না, আমি তোকে বাঁচাবো, দেখিস। সেদিন রাতে গফুর চৌধুরী পুলিশ স্টেশনে আসে আর আকাশের হাত পা বেঁধে অনেক মেরেছে। এক পর্যায়ে হাশেম দারোগা এসে ওকে থামায়, কারণ মার খেতে খেতে আকাশ অজ্ঞান হয়ে গেছে। স্যার এবার থামুন, না হলে ও মারা যাবে। মরলে মরুক, ও আমার মেয়ের সাথে কি করতে যাচ্ছিল সেটা জানিস না? এমনটা যদি ও তোর মেয়ের সাথে করতো, তুই কি করতি? তবুও স্যার, সবাই জানে ও এখানে আছে, মরে গেলে পরে সমস্যা হবে। গফুর রেগে চিৎকার করে বলে, সমস্যা হলে হোক, তবুও একে আমি ছাড়বো না। বলে আবার আকাশকে মারতে থাকে। মোট 3 দিন আকাশ এমন অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। আজ আকাশকে কোর্টে চালান করে দেওয়া হবে, তবে ও যে উঠে দাঁড়াবে সেই শক্তিটুকু ওর শরীরে অবশিষ্ট নেই। 2 জন পুলিশ ওকে ধরে নিয়ে গাড়িতে উঠালো। কোর্টের বিচার কার্য শুরু হয়ে গেল। সরকার পক্ষের উকিল একের পর এক সাক্ষী ডাকছে আর প্রমাণ করছে আকাশ দোষী। কাঠগড়াতে ডাকা হলো রিমনকে। মিস্টার রোদ, আপনি তো ওই স্থানে প্রথম পৌঁছান। জি না, আমার সাথে আরও অনেকেই ছিল। আচ্ছা, আপনি কি সব কিছু একটু খুলে বলবেন? সেদিন ওখানে আপনি কি কি দেখেছেন? জি, সেদিন আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আকাশ আরোহীর ওপরে, তবে আমি আকাশকে চিনি এমন না। মিস্টার রোদ, আপনাকে যা জিজ্ঞাসা করা হয়েছে সেটারই উত্তর দিন। আপনি কি দেখেছিলেন ওই দিন আসামি আকাশ ওই মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করেছিল? রিমন আকাশের দিকে তাকায় আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মহামান্য আদালত, আটগতের ধারণা আসামি আকাশের প্রথম থেকে চরিত্র খারাপ, এলাকার মেয়েদের বাজে কথা বলে, কুপ্রস্তাব দেয়। এবার কাঠগড়াতে ডাকা হলো রনিকে। আকাশ প্রথম থেকে একটা জিনিস খেয়াল করেছে, প্রথম থেকে এখনো রনি একবারও আকাশের দিকে তাকায়নি, আর এখনো তাকাচ্ছে না। রনি আহমেদ, আপনি কি আসামি আকাশকে চিনেন? জি, ও আমার বন্ধু, ছোটবেলা থেকেই একসাথেই বড় হয়েছি। আচ্ছা, আপনার বন্ধু আকাশ কেমন, মানে ওর চরিত্র কেমন? আকাশ রনির দিকে তাকায়। ছোটবেলা থেকেই আকাশ চরিত্র অনেক খারাপ। এটা শুনতে আকাশ চোখ বড় বড় করে কোণে রনির দিকে তাকায়। আমাদের এতিমখানাতে মেয়েদের সাথে সবসময় খারাপ ব্যবহার করত, সবসময় সবার সাথে মারামারি করত। রক্ত দেখলে ওর মুখে হাসি ফুটে। এলাকাতে এমন কোনো মেয়ে নেই যার সাথে ও ইফটিজিং করেনি। ও অনেক খারাপ স্যার, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না।
আমি ওকে অনেক করে বলেও ঠিক করতে পারিনি। রনির কথায় আকাশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আকাশ রনির দিকেই তাকিয়েছে। রনি একবার আকাশের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। আকাশকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আকাশ কান পর্যন্ত সেটা পৌঁছালো না, কানে শুধু রনির বলা কথাগুলোই বাজতে থাকে। আকাশকে জেলে নিয়ে যাওয়া হলো। জেলের পোশাক গায়ে, সাথে হাতে একটা বক্স যেটাতে কয়েকটা প্রয়োজনীয় জিনিস রয়েছে। একজন গার্ড তাকে নিয়ে গিয়ে একটা সেলের চাবি খুলে বলে, আজ থেকে এটাই তোমার রুম। আকাশ ভেতরে যেতেই গার্ডটা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে দেখে সে ছাড়াও এখানে আরো 3 জন লোক আগে থেকেই আছে। একজন মোটামুটি বয়স্ক লোক আর 2 জন আকাশের থেকে বয়সে কিছুটা বড় হবে। আকাশ ওদের সাথে কোনো কথা না বলে এক কোণাতে গিয়ে হাতে থাকা মাদুর পেতে সেখানে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এটা দেখে ওখানে থাকা 3 জনই অবাক হয়। কিছু সময় পরে কিছু একটা এসে আকাশের গায়ের উপর পড়ে। ওর গায়ে কি পড়েছে সেটা খুঁজতে দেখে একটা ঔষধ। তখনই বয়স্ক লোকটা বলে, পেইন কিলার খা, দেখবি ব্যথা কমে যাবে। আকাশ অনেক কষ্টে উঠে বসে। বয়স্ক লোকটার নাম হামিদ তালুকদার। সে ওর সামনে থাকা লোকটারে বলে, যা ওরে একটু পানি দে। লোকটা ওনার কথা মতো আকাশকে একটু পানি দিল। ঔষধ খাওয়ার পরে হামিদ তালুকদার আকাশকে বলে, কি কেস? রেপ কেস। আকাশকে তখন পুলিশরা গাড়িতে তুলছিল। তখন সেখানে আরোহী আসে। আকাশের দিকে তাকিয়ে হা হা করে হাসে। আরে মিস্টার ছোট লোক যে, কেমন আছেন? আপনার জন্য নতুন বাড়ির ব্যবস্থা করা হয়েছে। কেমন লাগলো জানাতে বলবেন না কিন্তু। আকাশের সামনে আরোহী দাঁড়িয়ে আছে, অথচ আকাশের নজর কিছুটা দূরে 2 হাত জড়ো করে দাঁড়িয়ে থাকা রনির দিকে। চোখ ভরা পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ শোয়া থেকে উঠে বসে। খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে ও। জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে ওর পাশে শুয়ে থাকা কয়েদি নাম্বার 903, যার নাম জাকির, সে বলে, ভাই দুঃস্বপ্ন দেখলে নাকি? আকাশ উত্তরে কিছু বলে না। পানির পেশা ধরলে তোমার মাথার ধারে বোতল আছে। আকাশ কিছুটা পানি খেয়ে বসে বসে ভাবতে থাকে ওর জীবনে কি থেকে কি হয়ে গেল। সকালের আলো ফুটতেই গার্ডেরা এসে চিৎকার করে সবাইকে জাগাতে থাকে। হামিদ তালুকদার একজন বড় পলিটিশিয়ান। ওনাদের দল এখন ক্ষমতায় নেই। বর্তমান সরকার ওকে ভুয়া কেসে ফাঁসিয়ে এখানে পাঠিয়েছে। জেলের অনেকে তাকে সম্মান করে, আবার অনেকেই আছে ওনাকে সহ্য করতে পারে না। তাদের মধ্যে একজন হলো আব্দুল। হামিদ তালুকদাররা যখন ক্ষমতায় ছিল তখনই তারই আদেশে আব্দুলকে ধরা হয়। আসলে আব্দুল হচ্ছে একজন চোরাকারবারি। নারী ও শিশু পাচারে এর নাম সবার উপরে। সামনে হামিদ তালুকদার, 2 পাশে জাকির আর ওদেরই ছেলে থাকা আরেকজন মন্টু। আকাশ ওদের থেকে অনেকটা পেছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সবাই আকাশকে দেখে অনেক কথা বলছে। আরে এটা কি নতুন মাল নাকি? হালায় মন্ত্রীর মায়েরে রেপ করতে গিয়ে ধরা খাইছে। এমন ধরনের বিভিন্ন কথা বলতে থাকে। সবাই লাইন ধরে দাঁড়িয়েছে খাবারের জন্য। যে আসছে আকাশকে ঢেলে সরিয়ে ওর সামনে এসে দাঁড়াচ্ছে। অন্যদিকে ওর রুমমেট হামিদ সহ বাকি 2 জনের কোনো লাইনেরই দরকার পড়ল না। প্লেট নিয়ে সামনে যেতেই খাবার পেয়ে গেল। অনেক কষ্ট আকাশ একটু খাবার পেল। গত 4 দিন ধরে তেমন কিছুই ওর পেটে পড়েনি। খাবার খেয়ে ওর চোখ ভরে এলো। একটু খাবার খেতে কেউ একজন এসে ওর প্লেটে থুতু মেরে দেয়। আকাশ খাওয়া থামিয়ে মাথা উঁচু করে লোকটার দিকে তাকায়। টাক মতো একটা লোক, মুখের মধ্যে বড় একটা কাটা দাগ। সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। টাক লোকটা আকাশকে বলে, কিরে খাওয়া বন্ধ করলি কেন? আরে এটাই তো রেপিসদের জন্য একমাত্র মহামূল্যবান খাবার। আর মাথা নিচু করে উঠে দাঁড়ালো। লোকটার দিকে একবার তাকিয়ে কিছু না বলে সেখান থেকে চলে গেল। টাক লোকটা আকাশকে এভাবে পিঠে দেখিয়ে চলে যাওয়া দেখে আরো অনেক কিছু বলতে থাকে। আকাশ জেলে এসেছে সেটার আজ 1 সপ্তাহ পূরণ হলো। শরীরের ব্যথাটা অনেকটাই কমে গেছে। তবে প্রতিদিনই ওই টাক লোকটা সহ বেশ কয়েকজন আকাশকে জ্বালানোর কমতি রাখে না। প্রতিদিনের মতো আজও আকাশের প্লেটে ওরা কয়েকজন মিলে থুতু দেয়। তখন আকাশ সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। ঠিক তখনই টাক লোকটা চিৎকার করে বলতে থাকে, যা ভাগ শালা বাস্টার্ড। এটা শুনে আকাশ মাথা ঘুরিয়ে পিছনে ওর দিকে তাকালো। বাস্টার্ড, তোর সাহস তো কম না, তুই আমার চোখের দিকে তাকাস। বলে আকাশের দিকে তেড়ে এগিয়ে যেতেই
আকাশ ওর কান বরাবর একটা চড় মেরে দেয়। এতেই লোকটা মাটিতে পড়ে যায়। আর এটা দেখে সেখানে থাকা সবাই হা হয়ে যায়। হামিদ তালুকদার গলা বাড়িয়ে আকাশের দিকে একবার তাকিয়ে একটু মুচকি হেসে খাবারের দিকে নজর দেয়। টাক লোককে মাটিতে পড়ে যেতে দেখে ওর সাথে থাকা লোকগুলো ওকে ধরে তোলে। লোকটার কানে হাত দিতেই দেখে ওর কান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে উনি রেগে চিৎকার করে বলে, মেরে ফেল ওকে। টাক লোকের কথা মতো কয়েকজন মিলে আকাশকে মারতে যায়। আকাশ একে একে সবাইকে মারে। টাক লোকটা একটা একটা লোহার রড নিয়ে আকাশকে মারতে এলে আকাশ সেটা কেড়ে নিয়ে দূরে ফেলে দেয়। আর লোকটাকে মাটিতে ফেলে ওর উপরে বসে একের পর এক ঘুষি মারতেই থাকে। কিছু সময়ের মধ্যে সেখানে গার্ডেরা চলে আসে আর আকাশের মাথার পিছনে বাড়ি মেরে দেয়। এতে আকাশ অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশকে একা একটা ছোট রুমে রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র একটা বাথরুম রয়েছে। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ও। জেলার ওর 3 দিনের শাস্তি দিয়েছে। 3 দিন ওকে এখানেই থাকতে হবে। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। আকাশ এখানে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে সব সময়ই চুপচাপ থাকে। এক প্রকার প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। সব সময় একা একা এক কোণাতে বসে থাকে। হঠাৎ একদিন খবর এলো আব্দুলের স্ত্রী মারা গেছে। পুলিশের কোনো অনুমতি নেই যে তাকে তার স্ত্রীকে শেষবারের মতো চোখের দেখা দেখাবে। সে পুলিশদের অনেক করে অনুরোধ করলো, তাতেও কাজ হলো না। হামিদ তালুকদার খেলার মাঠের পাশে একটা চেয়ার পেতে বসে আছে। আব্দুর ওনার সামনে দিয়ে যাওয়ার সময় যেন ওনাকে চোখ দিয়ে গিলে খেয়ে গেল। হামিদ বুঝতে পারছে আব্দুল তার উপর অনেকটাই রেগে আছে, তবে সে এটা নিয়ে বেশি কিছু ভাবল না। পরের দিন সবাই গোসল করছে, তখন জাকির হামিদ তালুকদারকে বলে, ভাই আমার কেমন যেন লাগছে, আবুল কোনো কিছু একটা প্ল্যান করছে। ওর বউ মারা গেছে, সেজন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না ভাই, ও আপনার ক্ষতি করার চেষ্টা করবে, দেখেন। সময় হলেই সব বোঝা যাবে নি। সেই সময়টা চলে এসেছে। হামিদ তালুকদার সহ জাকির, মন্টু পেছন ফিরে তাকায়। ওরা দেখে আব্দুল সহ বেশ কয়েকজন লোক ওদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আব্দুলকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে। আজ তোর জন্য আমি এখানে বন্দি, তোর জন্য আমার স্ত্রীকে, আমার ভালোবাসা, ওকেও শেষবারের মতো দেখতে পারলাম না। আজ তোকে আমি শেষ করেই ছাড়বো। আব্দুল, তুই কিন্তু ভুল করছিস। এটা ঠিক ভুল সেটা পরে ভাবলেও চলবে, তবে আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতেই পারবে না। আব্দুলের সাথে লোকগুলো ওদের দিকে এগিয়ে যেতেই জাকির আর মন্টু একটাকে ঘুষি মারতেই পিছনের জনেরা তাদের ঘুষি মেরে শুয়ে দেয়। জাকির আর মন্টু রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। ওরা ওদের সর্বোচ্চটা দিয়েও ওদের ভাইকে রক্ষা করতে পারল না। আব্দুলের হাতে একটা ব্লেড। ওর লোকেরা হামিদ তালুকদারকে ধরে রেখেছে। আব্দুল রাগ নিয়ে হামিদের দিকে এগোচ্ছে। এটা কিন্তু তুই ঠিক করছিস না। কে শুনে কার কথা? ঠিক তখনই কোথা থেকে একটা জুতো এসে আব্দুলের মাথার পিছনে লাগে। ও পিছনে তাকিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। পরক্ষণে আরেকটা এসে ওর মুখে লাগে। আব্দুল রেগে মেগে একাকার হয়ে গেল। হারামজাদা, কে রে? সাহস থাকলে সামনে আয়। আরে বেকুব, আমি তো তোদের সামনে আছি রে। শব্দটা পেছন দিক থেকে আসে। আব্দুল ঘুরে দেখে ওর লোকেরা নিচে পড়ে আছে আর হামিদ তালুকদারের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। হ্যাঁ, এই তো এবার দেখতে পেয়েছিস। সবাই জেলার সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুলের মুখের অনেক অংশ ফুলে গেছে। জাকির, মন্টুর গাল ফুলে আছে। জেলার চেয়ার থেকে উঠে আকাশের সামনে এসে ওনার চশমা খুলে বলে, তোকে না আগেই সাবধান করছি, এইখানে কোনো ঝামেলা করবি না। এটা শুনতে হামিদ তালুকদার জলদি বলে ওঠে, স্যার, ও তো আমাকে বাঁচানোর জন্য এসব করেছে। ও যদি তখন না আসতো আমাকে তো এই আব্দুল মেরে ফেলতো। জেলার চোখ বড় বড় করে হামিদের দিকে তাকিয়ে পড়ে। আমি আপনার কাছে কিছু জানতে চাই না। হামিদ মাথা নাড়িয়ে না বলে। তাহলে চুপ থাকেন। জেলার আকাশের দিকে তাকিয়ে বলে, 1 সপ্তাহ সকল বাথরুম পরিষ্কার করবি, এটাই তো শাস্তি। জেলার এবার আব্দুলের সামনে এসে বলে, অপরাধ করে এইখানে এসেছিস, আবার এইখান থেকে অপরাধ করবি, বাহ, তোর তো তুলনা হয় না। স্যার, ঝগড়াটা ওরাই শুরু করছে। জেলার আব্দুলের কাঁধে হাত চড় মেরে বলে, সেটা আমি জানি কে কি শুরু করেছে। জেলার গার্ডদের ইশারা করলো। ইশারা পেতেই গার্ডেরা এসে আব্দুলকে ধরে ফেলে। জেলার আব্দুলের মাথায় হাত বুলিয়ে বলে, আজ তোর শাস্তিটা না হয় আমি নিজ হাতেই দিলাম।
গার্ডেরা আব্দুলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আব্দুল ছেড়ে দাও বলে চিৎকার করছে। জেলারের রুম থেকে বের হতেই আকাশ হামিদকে জিজ্ঞাসা করে, ওই লোকটার সাথে আপনার কিসের শত্রুতা? ওর নাম আব্দুল। ও ড্রাগ ডিলার, নারী ও শিশু পাচারের মতো অনেক অবৈধ কাজকর্ম করত। আমি যখন ক্ষমতায় ছিলাম তখন আমার আদেশে ওকে ধরা হয়, আর পরে যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়। আপনি ক্ষমতায় ছিলেন মানে? হামিদ তালুকদার হেসে বলে, আরে তোমাকে তো বলাই হয়নি, আমি খুলনা ৬ আসনের এমপি ছিলাম। ও, এবার বুঝলাম। কি দেখছি ভাই, আজকে তোমার মুখে কথা ক্ষয় ফুটেছে। এটা বলেই ও সহ মন্টু আর হামিদ তালুকদার হাসতে থাকে। সময়ের সাথে সাথে আকাশের সম্পর্ক হামিদ তালুকদার, জাকির আর মন্টুর সাথে অনেক দূর এগিয়ে যায়। তবে এখনো আকাশ তেমন একটা বেশি কথা বলে না। এভাবে কেটে গেল অনেক দিন। জেলে কেউ আর সহজে আকাশের সাথে লাগতে আসে না। সাথে জেলের ভেতরে অনেকে আছে যে আকাশকে ভাই ডাকে, সব সময় সাথে থাকে। অন্যদিকে এমন কোনো মাস যায়নি যে রনি একবার দেখা করতে আসেনি। তবে প্রতিবারই ও মন খারাপ করে ফিরে যায়, কারণ আকাশ ওর চেহারাটাও দেখতে চায় না। আকাশের সাজা যখন 3 বছর পূর্ণ হলো তখন সবাই খুব খুশি হলো, কারণ ওদের 4 জনের মধ্যে কেউ একজন তো বাইরে যাচ্ছে। যেদিন রিলিজ সেদিন জানতে পারে তার সাজার এখনো 9 বছর বাকি। গফুর চৌধুরী তার পাওয়ার কাজে লাগিয়ে 3কে 12 করে দিয়েছে। সেদিন আকাশ খুব ভেঙে পড়েছিল, তবে সঙ্গী হিসাবে পেয়েছিল হামিদ তালুকদার, জাকির, মন্টু সহ আরও অনেককেই। যতদিন যায় গফুর চৌধুরী, আরোহী আর রনির প্রতি আকাশের রাগটা আরও বাড়তে থাকে। আজ হামিদ তালুকদার চলে যাচ্ছে কারণ তার সাজা শেষ। উনি নাকি 3টে খুনের আসামি ছিল। তোরা চিন্তা করিস না, আমি তোদেরকে বের করবি, কথা দিলাম। আকাশের মুখের ভেতরে দাড়ি ঝুলছে, সাথে মাথার চুলগুলো লম্বা লম্বা, মেয়েদের মতো ঝুটি করে রেখেছে। ভাই সাবধানে তাকিয়েন। নিজের খেয়াল রাখিয়েন। মন্টু তো ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে পাগলের কাজ দেখো। আরে আমি কি বাইরে গেলেই মরে যাব? হ্যাঁ, আমি তোদের বের করবই, দেখিস। পিছন থেকে জেলার চিৎকার করে বলে ওঠে, মিস্টার হামিদ, কোলাকুলি শেষ হলে এইবার চলুন, আমাদের কাছে এমন ফাও টাইম নাই। আচ্ছা যাই রে, ভালো থাকিস। এই কয় বছরে হামিদ, জাকির, মন্টু আকাশের অনেক কাছের লোক হয়ে উঠেছে। বিশেষ করে হামিদ ভাই। আকাশ ওকে নিজের আপন বড় ভাইয়ের মতোই দেখে। ওনার জীবন কাহিনীটা অনেক করুণ। সন্ত্রাসীদের হাতে ওনার মা, স্ত্রী ও সন্তান খুন হয়, আর ফেঁসে যান উনি। সেদিন সব প্রমাণ ছিল ওনারই পক্ষে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। এর মধ্যে আকাশের এই জেলে 10 বছর পূর্ণ হয়ে গেছে। ওরা 3 জন ছেলেই বসেছিল। তখন একজন গার্ড এসে বলে, আকাশ, জাকির, মোটু, তোদের জামিন হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেডি হয়ে নে। ওরা 3 জন এটা শুনে যেন কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে তারা জেল থেকে ছাড়া পাচ্ছে। জেলার ওদের একটা খাতাতে সই করতে বলে। ওরা সই করে। উনি আকাশকে ডেকে বলে, এইখান থেকে যাচ্ছি না, তবে বাইরে গিয়ে কোনো খারাপ কাজ করিস না, আর পারলে রাগটাতে একটু কমাস। জি স্যার। জেলের মেন গেট থেকে বের হতেই দেখে হামিদ ভাই সহ বেশ কয়েকজন লোক হাতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছে। আকাশ, জাকির, মন্টু ওদের কাছে যেতেই এদের গলাতে হার পরিয়ে দেয়। এটা দেখে মন্টু বলে, আরে আমরা কি বলি পাঠা নাকি যে হার পড়াচ্ছ? আকাশ আর জাকির গিয়ে হামিদ ভাইকে জড়িয়ে ধরলো। এটা দেখে মন্টু দৌড়ে আসে আর 3 জনকে জড়িয়ে ধরে। সবাই গাড়িতে। মন্টু জানালা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কত বছর পরে বাইরের পরিবেশে আসলো ওরা। তো বললি না তো, কেমন লাগলো তোদের সারপ্রাইজটা? ভালো। ফার্স্ট ক্লাস ভাই। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় আবার? আমার বাড়িতে। ভাই সেটা কি করে হয়? আপনার বাড়িতে আমরা কেন? হ্যাঁ ভাই, জেল থেকে আমাদের কাজের বিনিময়ে কিছু টাকা দিয়েছে। হামিদ ভাই মন খারাপ করে বলে, আর একটা কথা বলবি তো লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেব। আমি তোদের ভাই না? এত বছর একসাথে থাকিসনি আমরা? তাহলে তখন তোদের কোনো সমস্যা হয়নি, আজ কেন হচ্ছে? ওরা চুপ হয়ে গেল। হামিদ ভাই আকাশের দিকে তাকিয়ে বলে, আর আজ বিকেলেই তোর চুল দাড়ি সব ছোট করবি। আকাশ চোখ বড় বড় করে বলে,
না ভাই, আমার 2 বছরের ফসলেটা 80 কাটাবো না। ওকে, কে কে চাস যে ও চুল দাড়ি ছোট করুক? এতে সবাই হাত উঁচু করলো, এমনকি ড্রাইভারও। আসলে ওরা যখন জেলে ছিল তখন কোনো কিছুর সিদ্ধান্ত ওরা এভাবে নিত। সব কটা আমার শত্রু, আমারও দিন আসবে। ড্রাইভারকে হাত উঁচু করতে দেখে আকাশ বলে, এই সামরা, এই সামনে নজর দে, পিছনে কি তোর? হামিদ তালুকদারের বাড়িটা বেশ বড়ই, অনেকটা সাজানো, যেন একটা ছবির মতো। ভাই, বাড়িটা কি আপনার? না, ভাড়া নিয়েছি। আরে আমার না তো কার। কেয়ারটেকারকে হামিদ ভাই বলে দেয় এদের রুম দেখিয়ে দিতে। যা, এখন তোরা একটু রেস্ট কর, তোদের দেখেই অনেক ক্লান্ত মনে হচ্ছে। বিকালের দিকে ওরা সবাই মিলে একটা সেলুনে নিয়ে গেল। সেলুন মালিককে মন্টু বলে, একদম হিরোদের মতো একটা কার্ড দিবি, বুঝলি? সেলুন মালিক মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। না ভাই, তুমি নর্মালভাবেই কাটো। সেলুন মালিক পড়ে যায় বেশ ঝামেলাতে। কার কথা শুনবে সে? সেলুন মালিক আকাশের চুল কাটছে আর এরা তিনজন পেছনে বসে এত উল্টো পাল্টে দেখছে। অবশেষে পুরান আকাশ নতুন হয়ে গেল। নাপিতটা নর্মাল ভাবেই চুল কেটেছে, সাথে খোঁচা খোঁচা দাড়ি। এবার একটু মানুষ মানুষ লাগছে তোকে। আকাশ ভুরুকুচকে বলে, মানে? পাশ থেকে জাকির হেসে বলে, আগে জঙ্গলি ছিলি, এখন মানুষের মতোই দেখাচ্ছে, সেটাই বলতে চাচ্ছে। আকাশ রাগী চোখে জাকিরের দিকে তাকিয়ে বলে, তোরে কিন্তু মেরে ফেলবো রে জাকিরিয়া। রাতে আকাশের কিছুতেই ঘুম আসছে না, সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেছে। সকালের দিকে মন্টু আকাশকে ডাকতে ওর রুমের দরজা খুলে জোরে একটা চিৎকার দেয়। হামিদ তালুকদার সোফায় বসে আছে, হাতে একটা কাগজ। হারামিটা কিভাবে পারলো এটা করতে? একবার হাতের কাছে পাই, মেরে চশমা খুলে নিব। দূর, তোরা থাম তো, এমনিতে টেনশনে আছি, তার উপরে হাদারামটা। হামিদ ভাইয়ের হাতে থাকা কাগজটা আসলে একটা চিঠি। সেখানে আকাশ লিখেছে, আমি জানি তোমরা সবাই রাগ করবা, তবে আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কোনো একটা ঘটনার ইতি টানা অনেক জরুরি। তোমরা চিন্তা করো না, 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। আর একটা কথা মন্টু, আমি জানি তুই আমারে গালি দিছস, এসে কিন্তু এর শোধ আমি নিবই। আমি জানি ও কোন ঘটনার কথা বলতে চাচ্ছে, আল্লাহ ওকে রক্ষা করো। আরে ভাই, আকাশের কিছুই হবে না। হামিদ একটা বড় শ্বাস নিয়ে বলে, জানি, আমি ওর শত্রুদের জন্য দোয়া করছি। তখন মন্টু মাথা চুলকাতে চুলকাতে বলে, ভাই, একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমি যে আকাশকে গালি দিয়েছি সেটা ও আগে থেকে জানলো কি করে? এটা শুনতেই হামিদ আর জাকির বর্ষা থেকে উঠে সেখান থেকে চলে যায়। নদীর পাড় দিয়ে একটা ছেলের সাথে হাঁটছে আরোহী। আসলে ছেলেটার সাথে আরোহীর বিয়ে ঠিক করেছে ওর পরিবার, আবার ছেলেটাও ওর খুব পছন্দ হয়েছে। দেখতে সুন্দর, উঁচু লম্বা, বেশ স্মার্ট আছে ছেলেটা। হেসে হেসে দুজন কথা বলছে। হঠাৎ একটা ছোট বাচ্চা সে আরোহীর দিকে একটা কাগজ এগিয়ে দেয়। আন্টি, এটা আপনার জন্য। কিসের কাগজ এটা? কে দিয়েছে তোমাকে? এটা বলেই কাগজটা ও হাতে নেয়। খুলে দেখে সেখানে ছোট করে লেখা হ্যালো, সাথে একটা ডেভিলের স্টিকার। আরোহী হেসে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যালো। এটা বলেই ওরা আবার হাঁটা শুরু করে। আরোহীর সাথে থাকা ছেলেটার নাম আদনান। সে এসব দেখে বলে, বাচ্চাদের খুব পছন্দ করো তাই না? বাচ্চাদেরকে না পছন্দ করে বলুন। এটা বলতেই আরেকটা ছোট মেয়ে আরোহীর দিকে ছুটে আসে। আন্টি, এটা আপনার জন্য। আরোহীর এবার কেন জানি সন্দেহ হতে থাকে। সে কাগজটা হাতে নিয়ে খুলে দেখে সেটাতে লেখা খেলার জন্য রেডি তো, সাথে নিচে সেই ডেভিল হাসির স্টিকার। এটা দেখতেই আরোহীর সন্দেহটা সত্যিতে রূপান্তরিত হয়। এদিক ওদিক ভালো করে তাকাতে থাকে। সে বুঝতে পারছে না এটা কে করছে। এটা তোমাকে কে দিয়েছে? বলতেই দেখে ওর সামনে সেই ছোট মেয়েটা নেই। কি সমস্যা? আর এমন চিঠি তোমাকে কে পাঠাচ্ছে? আরোহী বিচলিত হয়ে বলে, আমি বুঝতে পারছি না কে এমনটা করছে। আচ্ছা চলুন এখন ফেরা যাক। হ্যাঁ, সেটাই করি, চলুন। ওরা হেঁটে ওদের গাড়ির কাছে আসতেই দেখে গাড়ির সকল কাচ ভাঙা, আর সামনে ভেঙে যাওয়া গ্লাসের উপরে একটা চিরকুট লাগানো। গাড়িটা আদনানের।
ওর গাড়ি কেউ এভাবে ভেঙে রেখে গেছে, তার উপর ওই চিরকুটে দেখে আদনান রাগে ফুঁসতে থাকে। দাঁতে দাঁত চেপে আরোহীকে বলে, তোমার বয়ফ্রেন্ড আছে তাই না? ওকে দিয়েই এসব করাচ্ছ তুমি? আমি প্রথম দিনই এসব জানতে চাইছিলাম, বুঝতে পেরেছি তুমি বিয়ে করতে চাও, তা একটা সরাসরি বলে দিলেই তো পারতে। আরোহী আদনানের কথা শুনে অবাক হয়ে বলে, কি সব আবল বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? মাথা ঠিক আছে, দেখে তো বুঝতে পারছি এসব তোমারই করা প্ল্যান। পাপ্পা ঠিকই বলেছিল, দূষিতা মেয়েরা কখনো ভালো হয় না। লাস্টের কথাটা শুনে আরোহীর মাথায় রাগ উঠে যায়। এ কি বলি তুই? ধর্ষিত কাকে বলি? তুই ধর্ষিত, তোর মা ধর্ষিত, তোর 14 গোষ্ঠী ধর্ষিত। এই দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ, না হলে তোর এই সুন্দর থোবরাটা না আমি একদম কয়লা বানিয়ে দেবো। আদনান আর কিছু না বলে ওর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এসব ঘটনা কিছুটা দূরে গাছের সাথে হেলান দিয়ে আকাশ দেখছে। আরোহী ওর হাতে ভেতরে থাকা কাগজটা খুলে পড়ে দেখে, সেখানে লেখা প্রথম চাল, সাথে সেই ডেভিল স্টিকার। আরোহী একটা ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়ির গেটের কাছে নামতেই দেখে ওদের বাড়ির ভেতরে অনেক মানুষ। এটা দেখেই ওর মনে বাজে ভাবনা আসতে শুরু করে। ওর পরিবারের কারো কিছু হলো না তো? এটা ভাবতে ভাবতে ও ওদের বাড়ির ভেতরে চলে এলো। মানুষ সরিয়ে সামনে আসতে দেখে ওর বাবার মাথায় হাত দিয়ে বসে আছে, অনেকটা চিন্তিত দেখাচ্ছে ওনাকে। আরোহী ওনার কাছে গিয়ে বলে, আবু, বাসার সামনের ভেতরে এত লোক কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? ঠিক তখনই গফুর চৌধুরীর সামনে থাকা টিভিটার সাউন্ডটা বাড়িয়ে খবরটা দেখতে ইশারা করে। মাননীয় সংসদ সদস্য গপু চৌধুরীর উপর আজ বিকেলে একটা প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে। কে বা কারা করেছে সেটা এখনও জানা যায়নি। গপু চৌধুরী যখন ওনার মন্ত্রণালয় থেকে বেরিয়ে ওনার গাড়ির দিকে আসছিল, ঠিক তখনই ওনার গাড়িটা বিকট শব্দ করে উপরের দিকে উঠে গেল। এটা দেখে গফুর চৌধুরী চোখ দুটি বড় বড় করে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে গেল। আকাশ একটা বাসনের জন্য অপেক্ষা করছে যাত্রী ছাউনির মধ্যে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাস্তার উপরের দোকানদারগুলো ওদের দোকান ঢাকতে ব্যস্ত। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ে কাক ভেজা অবস্থা হয়ে সেই যাত্রী ছাউনির নিচে এসে দাঁড়ালো। মেয়েটা একদম আকাশের পাশেই দাঁড়িয়েছে। মেয়েটা দেখতে শ্যাম বর্ণের, তবে চেহারার ভেতরে কেমন যেন একটা মায়া আছে, বলতে পারেন মায়াবতী। আকাশ এক নজরে বৃষ্টির দিকে তাকিয়েছে। এমনভাবে কত বছর যে সে বৃষ্টি দেখেনি। আগে যখনই বৃষ্টি হতো আকাশ রনিকে সাথে নিয়ে আইসক্রিমের দোকানে আসতো। রনির নাকি বৃষ্টির সময় আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। আকাশ এসব ভাবছিল, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা আকাশের গালে কষে একটা চড় মেরে দিল। লজ্জা করে না মেয়েদের সাথে এমন খারাপ ব্যবহার করতে? মেয়েটার চড় খেয়ে আকাশ রাগ নিয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ভুরুকুচকে আকাশের দিকে তাকিয়ে বলে, লজ্জা করে না মেয়েদের সাথে এমন অসভ্যর মতো খারাপ ব্যবহার করতে? মেয়েটার কথায় আকাশ তো হা হয়ে যায়। কি বলছে মেয়েটা? তখনই ওর চোখ পড়ে মেয়েটার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। সে কেমন জানি মুচকে মুচকে হাসছে। ওকে দেখেই মনে হচ্ছে ওই কিছু করেছে। আকাশ ওই লোকটার গালে কষে একটা চড় লাগায়। চড় খেতেই ছেলেটা আকাশের হাতে একটা খোপা দেয়। আসলে পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি সামনে দাঁড়িয়ে থাকা মেয়ের মাথা থেকে চুলের খোপাটা টান দিয়ে খুলে নেয়। মেয়েটা পাশে আকাশকে দেখে ভাবে এটা এরই কাজ। তারপর আর কি, বাজিয়ে দিল। আকাশ খোপাটা মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা এসব দেখে লজ্জা লজ্জা চোখে আকাশের দিকে তাকালো। আকাশ আর সেখানে দাঁড়ায় না, বৃষ্টি মাথায় রাস্তায় নেমে হাঁটা শুরু করলো। এটা দেখে মেয়েটার একটু খারাপ লাগলো। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে বলে, এই যে শুনুন, আই এম সরি, না ভেবে এটা করে ফেলেছি। কে শোনে কার কথা? মেয়েটার নাম পরি। বাবা মা কেউই নেই, মামার বাড়িতেই থাকে। পরি পেছনের লোকটার দিকে তাকাতে সেও বৃষ্টির মধ্যে দিল দৌড়। আকাশ ওর গালে হাত বুলিয়ে বুলিয়ে হাঁটছে। বেশ জোরেই মেরেছে মেয়েটা। দেখতে কাটি আর হাতে এত জোর, আহ! আকাশ এখানে এসে একটা রুম ভাড়া নিয়েছে। রুম বললে ভুল হবে, ছাদের উপরে বানানো ছোট একটা কামরা ভাড়া নিয়েছে ও। বাড়িতে এসে জামা কাপড় বদলে একটু শুয়ে পড়ল আর ভাবতে থাকে কাল কি করবে। ঠিক তখনই পেটের ভেতরে ওর মেঘ ডেকে উঠল। এদিকে বাইরে বৃষ্টি, রুমেও রান্না করার মতো কোনো জিনিসপত্রও নেই।
তাই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে উবুড় হয়ে শুয়ে পড়ল। আকাশের চোখ দুটি লেগে আসছিল, তখনই কারো কান্নার আওয়াজ আকাশের কানে এলো। একটা মেয়ের কান্নার আওয়াজ। বৃষ্টির মাঝে সে যেন চিৎকার করে কান্না করছে। আকাশ ওর জানালা খুলে দেখার চেষ্টা করলো কে কান্না করছে। জানালা খুলতে দেখে একটা মেয়ে ছাদের ফ্লোরে বসে কান্না করছে। তবে আকাশ এটা দেখে আরো অবাক হয় যে মেয়েটা আর কেউ নয়, কিছুক্ষণ আগে আকাশের গাল লাল করে দেওয়া মেয়েটা। মেয়েটার এমন কান্না শুনে আকাশের কেমন জানি খারাপ লাগে। ভেতরে যখন কষ্ট রাখার জায়গা হয় না, তখনই এমন কান্না চলে আসে, সেটা আকাশ খুব ভালো করেই জানে। সন্ধ্যার একটু আগে মেয়েটা নিজেকে শান্ত করে সেখান থেকে চলে গেল। পরের দিন আরোহী নিজে গাড়ি চালিয়ে ওর এক বান্ধবীর কাছে যাচ্ছিল। সাথে করে কোনো সিকিউরিটি আনেনি। খুব ভালো মোডে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে। হঠাৎ কিছু একটা ঠাস করে ফেটে ওঠে। আরোহী লাফিয়ে ওঠে, সাথে গাড়িটার কন্ট্রোলও হারিয়ে ফেলেছে। তবে অনেক কষ্টে গাড়িটাকে এসে থামালো। খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তখনই ওর চোখ পড়ে তার থেকে কিছুটা দূরে রাস্তার সাইডে হাতে চা নিয়ে ওর দিকে তাকিয়েছে আকাশ। মুখের ভেতরে ঝুলছে একটা হাসি। আকাশকে দেখেই ও আঁতকে উঠে ভয় পেয়ে যায়। চোখ দুটি বড় বড় করে আকাশের দিকে তাকায়। আকাশ ওকে পাশের দিকে তাকাতে ইশারা করে। আরোহী দেখে একটা ট্রাক তার দিকে অনেক গতিতে ছুটে আসছে। আর সে ভালো করে খেয়াল করে দেখে তার গাড়িটা একটা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। ট্রাকটা আরোহীর অনেক কাছে চলে এসেছে। আরোহী সিট বেল্ট খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সিট বেল্ট কে আটকে গেছে। এদিকে ট্রাকটাও ওর কাছে। ও ওর চোখ দুটি খিচে বন্ধ করে নেয়। হঠাৎ গানের শব্দে ও চোখ খোলে আর নিজেকে গাড়ির ভেতরেই পায়। নিজের শরীরে হাত দিয়ে দেখতে থাকে সব ঠিক আছে কিনা। অবশেষে এক টক স্বস্তির নিঃশ্বাস নেয় আর হেসে বলতে থাকে, আহ, কিছু হয়নি, আমি বেঁচে আছি। আমি বেঁচেই আছি। পাগল নাকি? মাথায় সমস্যা আছে নাকি আপনার? হঠাৎ এমন কথায় চুপ হয়ে যায় আরোহী। সামনের দিকে তাকিয়ে দেখে ট্রাকটা ওর গাড়ির থেকে একটু দূরেই দাঁড় করানো। আরোহী লোকটাকে ইগনোর মেরে সামনের সেই দোকানের দিকে তাকায়। দেখে সেখানে আকাশ নেই। অন্যদিকে আকাশ একটা সিগারেট জ্বালিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। কলেজের গেটের সামনে এসে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। এই যে, আকাশের মনে হলো কেউ তাকে ডাকছে, তাই সে এদিক ওদিক তাকাতে থাকে। কলেজ গেটের পাশে তাকাতেই দেখে কালকের সে মেয়েটা। এই যে শুনুন, 1 মিনিট। পরি রাস্তার এপাশ ওপাশ দেখে পার হয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশ মেয়েটার দিকে তাকালো। আকাশ মেয়েটার চেহারা দেখে অনেকটা অবাক হলো, কারণ কালকে যে এত সময় কান্না করেছে সেটার ছাপ ওর মুখে নেই। তবে ডান গালটা বাম গালের থেকে একটু বেশি লাল হয়ে আছে। আকাশ সিগারেটে একটা টান দিয়ে সেটা নিচে ফেলে দেয়। আসলে গতকালকে অমন আচরণের জন্য আই এম সরি। আমি বুঝতে পারিনি যে ওটা আপনি ছিলেন না। গালে কি হয়েছে? লাল কেন? পরি আকাশের এমন কথায় একটু অবাক হয়। গালে হাত দিয়ে বলে, কিছু না, ভালো থাকবেন, আসি। বলেই পরি ওখান থেকে চলে গেল। আকাশও সেখানে আর দাঁড়ালো না। পরি রাস্তা পার হয়ে কলেজের গেটের কাছে ওর এক বান্ধবী বলে, ছেলেটা কে রে? কি জানি, চিনি না তো। তাহলে এত কথা কি করে বললি? পরি ভুরুকুসকে বলে, আরে কালকে বাড়ি ফেরার পথে একটা লোফার আমার খোপা খুলে নিয়েছিল। আমি ভাবছি এ করেছে। এরপর কি দিছি গাল গরম করে। হায় রে বেচারা। তবে যাই বলিস, দেখতে কিন্তু সুন্দর আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। কি? ভালো করে আমার মুখটা দেখ, লাল হয়ে আছে নাকি কোথাও? কই, তেমন বোঝা যাচ্ছে না তো। আর হঠাৎ এটা বললি কেন? আরে ওই ছেলেটা বলল। পরির বান্ধবীর নাম লিজা। ও একটু সিরিয়াস হয়ে বলে, সত্যি করে বলতো, তোর মামি কি কালকেও তোর গায়ে হাত তুলেছে? পরি একটু মিথ্যা হাসার চেষ্টা করে বলে, আরে না রে, কি সব যাতা বলছিস? তোকে আর বলতে হবে না, তোর হাসি দেখেই বুঝতে পেরেছি। গতকাল পরির এক্সট্রা ক্লাস সহ পরীক্ষা থাকায় তার উপর বৃষ্টির জন্য বাড়িতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। কলেজে আসার আগেই পরির মামি আমেনা বেগম বলে, যেখানে যাচ্ছিস জলদি ফিরে আসিস, আজকে বাড়িতে মেহমান আসবে, অনেক রান্না বান্না করতে হবে।
পরি হ্যাঁ বলে কলেজে চলে আসে, আর এখানেই সে আটকে যায়। পরীক্ষাটা অনেক জরুরি, তার উপর ক্লাসটাও। বাড়িতে যেতেই পরীর মামাতো বোন দরজা খুলে দেয় আর ওর মাকে ডাক দিয়ে বলে, মা, ও এসেছে। আমেনা বেগম পরীর দিকে চোখ গরম করে এগিয়ে আসে। আসলে মামি, আজকে পরীক্ষা। ওকে আর কিছুই বলতে দিল না, তার আগে আমেনা বেগম ওকে চড় মেরে ওর মুখটা বন্ধ করে দিল। আমেনা বেগম চোখ গরম করে তাকিয়েছে পরীর দিকে। পরীও গালে হাত দিয়ে মাথাটা নিচু করে চোখের পানি ফেলছে। তোরে আমি বারবার করে বলেছি জলদি ফিরতে, কিন্তু মহারানী তো কারো কথা শোনে না। তার সময় হলেই তো সে ফিরবে। পরীর মামাতো বোন কিছুটা দূরে এসব দেখে দাঁড়িয়ে হাসছে। প্রথমে তো বাপটাকে খেলি, পরে মাকে, এখন কি আমাদেরও মেরে ফেলতে চাস? পরী মাথা তুলে ওর মামির দিকে তাকায়। মা বাবাকে নিয়ে কথা যেন সহ্য হচ্ছে না ওর। তোর জন্য আজকে আমাকে বাইরে থেকে খাবার আনা লাগলো। এতগুলো টাকা কি তোর বাপ কবর থেকে উঠে এসে দিবে? হ্যাঁ? পরী কাঁপা কাঁপা গলায় বলে, মামি দয়া করে আমার মা বাবাকে কিছু বলো না, দোষ তো আমি করেছি, আমাকে যা ইচ্ছে করো। দোষ তো ওদেরই বেশি। তারা মরে একটা উটকো ঝামেলা আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে গেছে। যত সব। এখন যান, একটু কাজ করুন, থালা বাটিগুলো ভালো করে ধুয়ে রাখুন। পরী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, সেভাবেই কাজ করছে। এদিকে পেটেও খুব ক্ষুধা, তবে খাওয়ার ইচ্ছা নেই। সকল কাজ গুছিয়ে রেখে পরী ছাদে চলে যায়, কারণ তার বুকটা ফুলে উঠেছে। মন খুলে কান্না করতে ইচ্ছে করেছে ওর। পরী ছাদে বসে পড়ে চিৎকার করে বলে, হে আল্লাহ, কখনো কাউকে এরকম পরিস্থিতিতে ফেলো না, যার কাছে জীবনের থেকে মৃত্যুটাই সহজ মনে হয়। কিরে, আজকে তোর মন কোথায়? কি ভাবছিস এভাবে? লিজার কথায় পরীর ঘোর কাটে। কি বললি? লিজা নড়ে চড়ে পরীর দিকে এগিয়ে এসে বসে আর বলে, এক কাজ কর, কারোর সাথে প্রেম করে ভেগে যা। পরী একটু অবাক হয়ে চোখ বড় বড় করে বলে, কি সব যা তা বলছিস? মাথা ঠিক আছে তোর? এছাড়া তো এই ডাইনির হাত থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই। আয় চুপ থাকতো, উনি আমার মামি। অন্যদিকে মাইশা বাড়ির সোফায় চোখ বন্ধ করে শুয়ে আছে। গফুর চৌধুরী এক প্রকার ছুটে এলো তার কাছে। মামনি, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? আরোহী চোখ মেলে ওর বাবার দিকে তাকায় আর ভাঙা গলায় বলে, ঠিক আছে। আজ থেকে তুমি গার্ড ছাড়া কোথাও যাবে না, মনে থাকবে তো? আরোহী মাথা নাড়ায়। এমনিতেই গতকালের পর থেকে গফুর গার্ডদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আকাশ একটা কফি শপে বসে কফি খাচ্ছিল, তখনই ওর সামনে দিয়ে স্যুটবুট পরে একজন লোক গেল। কিছু দূর যেতেই উনি পেছনে ফিরে আসে। আকাশ? আকাশ মাথা উঁচু করে লোকটার দিকে তাকায়, দেখে এটা তার কলেজেরই একজন রিমন। রিমন আকাশের সামনের চেয়ারে বসে পড়ে। তুমি এখানে কবে এলে? আমাকে চিনছো? এতদিন পরে এখানকার কথা কিভাবে মনে পড়লো? আচ্ছা, 7 বছর কই ছিলে তুমি? আকাশ রিমনের কথা একটু হাসে। রিমন একটু অবাক হয়ে বলে, হাসছো যে? না, কিছু না। আসলে 3 বছর জেলে থাকার পরে জেলের পরিবেশটা অনেক পছন্দ হয়ে যায়, তাই পরে 7 বছরও সেখানে কাটিয়ে দেই। রিমন আকাশের মুখের দিকে তাকিয়েছে, একটু পরে হো হো করে হেসে বলে, বেশ মজা করতে শিখে গেছে তো দেখছি। রিমনের সাথে আকাশও একটু মুচকি হাসে। আচ্ছা, এই কফি শপটা আমার, আর আমার একটা ছোট্ট মিটিং আছে, তাই। ওকে, আসি, পরে কথা হবে। ও এটার, উনি আমার ফ্রেন্ড নবিল। ওকে। কি বলিস? ওই ছেলেটা? আমি ওকেই দেখেছি। কিন্তু ওর এখনো 2 বছরের সাজা বাকি আছে। আচ্ছা, আমি খোঁজ দেব। এখন তুই মা একটু রেস্ট কর। গফুর চৌধুরী বাড়ি থেকে বের হয়েই ওর পিএকে বলে, হাশেমকে কল করো। আই যে, কে আপনি? ছাদে এসেছেন কেন? জানেন না ছেলেদের ছাদে আসা বারণ? বিকালে আকাশ ছাদে দাঁড়িয়ে উপরের আকাশটাকে দেখছিল, তখনই পেছন থেকে একটা হালকা পরিচিত কণ্ঠ শুনতে পায়। জানি না। আপনি তো বেশ বেয়াদব। আর কে আপনি? এখানে কাদের বাড়িতে এসেছেন? তখন আকাশ পেছনে ফিরে বলে, ওই যে তোর পেছনে যে ছোট্ট বাড়ি, ওটাতে। পরি আকাশকে এখানে দেখে বেশ অবাক হয়, আর আরো অবাক হয় সে ওকে ডাইরেক্ট তুই করে বলছে এটা শুনে। আপনি তো দেখছি সত্যি একটা বেয়াদব। পরিচয় নেই, ডিরেক্ট তুই করে বলছেন। তো
পরি নাক সিটকে মাথা ঘুরিয়ে পেছনের দিকে ইশারা করে বলে, এটা আপনি ভাড়া নিয়েছেন? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। 2 দিন হলো ভাড়া নিয়েছি। কিন্তু এখানে তো ব্যাচেলার ছেলেদের রুম ভাড়া দেওয়া হয় না। আপনি বিবাহিত? এখানে কি জন্য এসেছি সেটা বল। তুই শুনতে পরির কেমন জানি লাগছে, তাই পরি একটু কড়া গলায় বলে, কি জন্য মানে? এই সময় আমি ছাদে আসি, আর আমি আসলে কেউ এখানে আসে না। ও বলেই আকাশ সেখান থেকে চলে গেল। পরি আকাশের যাওয়ার দিকে তাকিয়ে বলে, বেশ করেছি, মেরেছি। এমন বজ্জাত জানলে আরও কটা মেরে দিতাম। আকাশ ঘরের ভেতর থেকে একটু জোরে বলে, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। পরি আকাশের কথার মতো করে মুখ ভাঙায়, তবে ওর মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। এখানে তো ব্যাচেলর ভাড়া দেওয়া একদম নিষেধ, তাহলে বাড়িওয়ালা একে কেন ভাড়া দিল? পরের দিন সকালে আকাশ ছাদের কোনায় দাঁড়িয়েছিল, তখনই নিচতলা থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতে থাকে। আকাশ খেয়াল করেছে শুধুমাত্র নিচতলা থেকে এমন আওয়াজ আসে। আসলে নিচের রুমটা আসলাম শিকদারের, যেটা কিনা পরীর মামা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সকাল 6টায় যায় আর সন্ধ্যা 6টায় আসে। আমিনা বেগম পরীকে ছোট ছোট বিষয় নিয়ে কথা শোনায়, এখনো বকা দিচ্ছে, যেটার শব্দ উপরে দাঁড়িয়ে থাকা আকাশ শুনছে। জেল থেকে ছাড়া পাওয়ার সময় কিছু টাকা পেয়েছিল, সেগুলো দিয়েই বর্তমানে চলছে ও। এদিকে নিচ থেকে শব্দ ওর কানে আসে। আমিনা বেগম বলছে, একটা টাকাও নেই, আর তোর বাপ মা কেউ টাকা রেখে যায়নি আমাদের কাছে যে সেটা তোকে দেব। কিন্তু মামা তো তোমার কাছে দিছে, আমি নিজ চোখে দেখেছি। বলেছি না নেই, তোর মামা কোনো টাকা রেখে যায়নি। দাও না মামি, 100 টাকা তো মাত্র, প্লিজ, অনেক দরকার আমার। আসলে কলেজ থেকে সবাইকে নেক্সট পরীক্ষার জন্য একটা সাজেশন দিচ্ছে, সেটার জন্যই 100 টাকা লাগবে। এই যা তো, কানের কাছে এমন ঘেউ ঘেউ করিস না। আকাশ অনেকটা নিচু হয়ে এসব শুনছে, ঠিক তখনই একটা ছোট মেয়ে পেছন থেকে বলে, এই কে আপনি? এখানে কি করেন? আকাশ পিচ্চিটার দিকে তাকায় আর বলে, নিচে কারা মারামারি করছে? বু, ডাইনি বুড়ি পরি আন্টিকে বকা দিচ্ছে। মানে পরি আবার ডাইনি বুড়িটা ওকে? পিচ্চিটা আকাশের কাছে এসে দাঁড়ায়, তখনই পরি কলেজে যাচ্ছিল। পিচ্চিটা পরীকে দেখিয়ে বলে, ওই যে পরি আন্টি। আকাশ তাকিয়ে দেখে এটা তো সেই মেয়েটা। আর ডাইনি বুড়ি? আরে আঙ্কেল, আপনি দেখছি কিছুই জানেন না। ডাইনি বুড়ি হচ্ছে পরির আন্টির মামি। আকাশ এবার সবকিছু বুঝতে পারল। জানেন, ডাইনি বুড়িটা না অনেক খারাপ, পরি আন্টির গায়ে হাত তোলে। আকাশ এটা শুনে অনেকটাই অবাক হয়। ওর বাবা মা কিছু বলে না? আরে আঙ্কেল তো একটা বুদ্ধু, কিচ্ছু বুঝে না। মা বাবা থাকলে কি আন্টি এখানে ডাইনিদের বাসাতে থাকতো? আরে বুঝিয়ে বলবা তো। তা তোমার নাম কি? আমার নাম জেভান। এটা আমার নানুর বাসা, আর এই বিল্ডিং এ কি কি হচ্ছে সব কিছুই আমার জানা। বাহ, তাহলে বলো তো কিছুক্ষণ আগে এই ডাইনি বুড়িটা চিৎকার করছিল কেন? পরি আন্টির 100 খুব টাকার দরকার। উনার মামা নাকি উনার মামির কাছে টাকা দিছে, কিন্তু জানেনই তো ডাইনি বুড়িটা দিলই না, আন্টিকে শুধু শুধু কাঁদালো। কেন জানি পরি মেয়েটার প্রতি আকাশের একটু মায়া হলো। একসময় নিজেও এমন কত বকা খেয়েছে এতিমখানাতে, প্রতিনিয়ত তাকে মার খেতে হতো, সাথে শাস্তিও। পরি কলেজে মন খারাপ করে বসে আছে, তখন লিজা এসে বলে, এই নে তোরটা, আর এটা আমার। পরি তাকিয়ে দেখে লিজা ওর দিকে একটা খাতা এগিয়ে দিচ্ছে, এটাতেই সবকিছুর সাজেশন দেওয়া আছে। পরি লিজাকে এমন করতে দেখে বলে, মানে তুই দুটো কিনেছিস, একটা আমার জন্য? ভেবেছিলাম কিনবো, তবে সেদিনের ওই চর খাওয়া ছেলেটা। সে কি করেছে? আরে শোন তো, আমি যখন আসছিলাম ওই ছেলেটা আমাকে দাঁড়াতে বলে, আমি থেমে ওনার দিকে তাকাই, উনি আমার দিকে স্লো মোশনে ছুটে আসে। নাটক না করে কি হয়েছে সেটা ক। তোর মামি তোর জন্য টাকা পাঠিয়েছে, ওনাকে দি।
মানে কাহিনী বানাবি তো ভালোভাবে বানা। তোর মনে হয় এটা আমি বিশ্বাস করব? তুইও না। গফুর চৌধুরী ওনার কার্যালয়ে বসে একটা রিপোর্ট দেখছে। তখনই তার পিএ এসে জানায় হাশেম সাহেব এসেছে। ওনাকে ভিতরে পাঠাও। কিছুক্ষণ পরে হাশেম দারোগা ভেতরে আসে। আরে হাশেম সাহেব, কি অবস্থা আপনার? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ভালো। যেটা বলেছিলাম জানতে পারছো কিছু? হাশেম হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলে, জি স্যার, আপনি ঠিক বলেছিলেন। ওই ছেলেটা 1 সপ্তাহ আগে ছাড়া পেয়েছে। আর কি? হামিদ তালুকদার। এটুকু শুনতেই গফুর বর্ষা থেকে উঠে দাঁড়ায় আর গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে আসে। হাশেমের সামনাসামনি টেবিলের উপর বসে বলে, ও কি করেছে? ও অনেক দিন হয়েছে ছাড়া পাইছে, আর ওর পরিবারকে কারা মেরেছে সেটা নিয়েই তদন্ত করছে। এটা বলতেই গফুর হাশেমের জামার কলার ধরে বলে, আমি তোকে বলেছিলাম ওর খোঁজ রাখতে। শালা, ও যদি কিছু জানতে পারে আমি তোকে কিন্তু জীবিত রাখবো না। হাশেম তো করতে করতে বলে, ও কিছুই খুঁজে পাবে না। আমি সব কিছু নিজ হাতে সাফ করেছি। প্লিজ স্যার, ছাড়ুন, লাগছে। গফুরের রাগে চোখ লাল হয়ে গেছে। উনি হাশেমকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেয়। হাশেম নিচের ফ্লোরে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আরোহী সোফায় বসে ফোন টিপছে আর কফি খাচ্ছে। ঠিক তখনই গফুর সহ কিছু গার্ড সেখানে দৌড়াতে দৌড়াতে চলে এলো। আরোহী ওর বাবাকে এই সময় বাড়িতে দেখে একটু অবাক হয়। ওর বাবা হাঁপাতে হাঁপাতে ওর কাছে এসে বলে, তুই ঠিক আছিস তো মা? আরোহী একটু অবাক হয়ে ভুরুকুচকে বলে, কেন, আমার আবার কি হবে? কিছু সময় আগে আমার পার্সোনাল সিমে একটা আননোন নাম্বার থেকে কল আসছিল। সে বলে তোর অবস্থা নাকি খুব খারাপ। কি বলছে এসব? আমার কি হবে? সেটাই তো, শোন, আজ থেকে কয়েকটা দিন তুই বাড়ির বাইরে বের হবি না, মনে থাকবে? কিন্তু বেশ কয়েকটা দিন, আমি সবকিছু ঠিক করে দিব। আরোহী আর ওর বাবাকে না করতে পারল না। আচ্ছা ঠিক আছে, কোথাও যাব না, তুমি একটু বসো তো। ওই রহিমা খালা, একটু পানি নিয়ে আসো তো। গফুর চৌধুরী সোফায় বসে পড়ল। আরোহী ওনার পাশে বসে আছে। গফুর চৌধুরী পানি খাচ্ছে। তখন আরোহী বলে, আব্বু, তুমি কি জানো এসব কাজ কে করেছে? ওই ছেলেটাই। ও ছাড়া পেয়েছে? কয়েকদিন আগেই ছাড়া পেয়েছে। বিকালে আকাশ ছাদের এক কোনায় দাঁড়িয়ে হাতে একটা পিস্তল নিয়ে সেটা পরিষ্কার করছিল। হঠাৎ পেছন থেকে পরি বলে ওঠে, টাকাটা আপনি দিয়েছেন তাই না? আকাশ পিস্তলটা সেরে পিছনে ঘুরে তাকায় আর মাথা নাড়িয়ে কি বলছে সেটা আবার জানতে চায়। আমার বান্ধবীকে টাকাটা আপনি দিয়েছেন তাই না? আমি কেন টাকা দিতে যাব? ও তো সেটাই বলল। কি জানি, ও হয়তো মিথ্যা বলছে। পরি নাক সিটকে আকাশের দিকে তাকিয়ে বলে, ও মিথ্যা বলে না। আর এই নিন আপনার টাকা। বলে 100 টাকার একটা নোট আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ পরীর হাতের দিকে একবার তাকিয়ে বলে, এই যা তো, ঝামেলা করিস না বাঘ। পরি আকাশের কথা শুনে মুখ সিটকে বলে, ছি, কি মুখের ভাষা! আপনার বাপ মা কি শিখায়নি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়? আকাশ সাথে সাথে বলে, না, শেখায়নি। পরি আকাশের কথায় কেমন যেন থমকে গেল। সিরিয়াস হয়ে বলল, আপনার বাপ মা কই? আকাশ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, কি জানি তারা কোথায়। এতিমখানাতে বড় হয়েছি, তাই কেউ শেখায়নি মেয়েদের কি করে সম্মান করতে হয়। এটা বলেই আকাশ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। আকাশের কথা শুনে পরিও চুপ হয়ে যায়। কেন জানি ছেলেটার জন্য ওর খারাপ লাগতে থাকে। আজকে আকাশের ছোটবেলার বন্ধু রনির জন্মদিন। আকাশ ভেবেছে মসজিদে একটা মিলাদ দেবে, সাথে কয়েকটা পথ শিশুদেরকে খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। কয়েকটা পথ শিশুদের নিয়ে সে একটা রেস্টুরেন্টে যায়। হ্যাঁ, এটা রিমনের রেস্টুরেন্ট। পথ শিশুদের খাওয়া দেখে সে মনে অনেকটা শান্তি পেল। ওদের দেখে মনে হচ্ছে কতদিন ধরে ওরা ভালো কিছু খায়নি। কিছুটা দূর থেকে একটা ছেলে এসবের ভিডিও করছে। তখন সে রেস্টুরেন্টের পাশ দিয়েই পরি আর লিজা হেঁটে যাচ্ছিল। লিজা এটা দেখে থেমে যায় আর পরীকে ডেকে দেখায়। পরিও আকাশের এমন রূপ দেখে অবাক হয়। পরীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লিজা বলে, এখনো সময় আছে, ছেলেটাকে পটিয়ে এখান থেকে চলে যা। পরি লিজার দিকে রেগে তাকিয়ে বলে, তুই থামবি? আর চল এখান থেকে। বলে ওরা ওখান থেকে চলে গেল। আকাশ ওদেরকে খাইয়ে বিল পরিশোধ করে বাইরে চলে এলো। এখন বাকি মিলাদ। জোহরের আজান দিছে। আকাশ ভাবে এখনই মিলাদটা দিয়ে দিবে।
দোকানের দিকে যায় জিলাপি আর মিষ্টি কিনে আনতে। আজান দিয়ে দিছে, আমার হাতে কিন্তু সময় নেই, যেটা করবি জলদি কর। গফুর চৌধুরী খান গ্রুপ অফ কোম্পানির এমডি রায়হান খানের সাথে দেখা করতে এসেছে। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। তোর কথা বলার গুষ্টি মারি শালা, তুই কার অনুমতি নিয়ে আমার অঞ্চলে কোম্পানি খুলেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? ওয়েট, বলে কেউ একজনের কাছে ফোন দেয়। রানা সাহেব, রায়হান বলছিলাম। হ্যাঁ, কেমন আছেন? গফুর চৌধুরী একটু অবাক হয় ওদের কথা শুনে, তবুও রেগে ওনার থেকে ফোনটা কেড়ে নিয়ে এসে কানে ধরে বলে, তুই যেই হোস পরে ফোন দিস, ও এখন মিটিংয়ে আছে। গফুর ফোন কাটবে তখনই ওপাশ থেকে এমন কিছু একটা শুনে যাতে ও বর্ষা থেকে দাঁড়িয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেয়, কারণ কলে দেশের আইনমন্ত্রী রানা আহমেদ। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, প্লিজ স্যার। গফুরকে এভাবে কথা বলতে দেখে ওর লোকেরা অনেকটাই অবাক হয়। আচ্ছা স্যার, জি স্যার, যা যা ক্ষতি করছি সবকিছু ক্ষতিপূরণ আমি দিব স্যার, সমস্যা নেই স্যার। গফুর ফোনটা রায়হান সাহেবের দিকে ধরে বলে, তোকে আমি দেখে নেব। বিকালে আকাশ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তখনই কেউ একজনের পরিচিত কণ্ঠ তার কানে আসে। আকাশ। আকাশ পিছনে ফিরে দেখে তার বেঈমান বন্ধু রনি তার দিকেই তাকিয়েছে, ওর চোখে পানি। আকাশ ওর হাতের দিকে তাকাতে দেখে সেদিন সেই ছাদের পিচ্চিটা ওর হাত ধরে আছে। কিরে, কেমন আছিস? আকাশ কোনো কথা বলে না। তখন ওর সাথে থাকা পিচ্চিটা বলে, আব্বু, আমি তো এই আঙ্কেলটাকে চিনি, আমাদের বাসার ছাদে দেখেছিলাম। পিচ্চিটার মুখে রনিকে আব্বু ডাকা শুনে আকাশ বেশ অবাক হয়। কেমন আছিস রে আকাশ? আকাশ অন্যদিকে তাকিয়ে বলে, তুই এখানে কি করছিস? দেখতে আসলাম আমার বন্ধুটা কি করতেছে। আকাশ একটা বড় শ্বাস নিয়ে বলে, ও। এটা বলেই আকাশ হাঁটা শুরু করলো। রনি দৌড়ে আকাশের সামনাসামনি এসে দাঁড়ায়। এই দাঁড়া, কই যাস? আমাকে কিছু জিজ্ঞানোর নেই তোর? তুই কি জানতে চাস না কেন আমি ওই দিন মিথ্যা সাক্ষী দিয়েছিলাম? দেখ রনি, ভালোভাবে বলছি, সামনে থেকে সরে যা, মেজাজ খারাপ করিস না। আকাশ রনিকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রনি আকাশের কাঁধে ধরে দাঁড় করায়। কি তোর সমস্যা কি? আকাশের রাগ হয়ে যায়। ও নিজেকে কন্ট্রোল না করতে পেরে রনির নাকে একটা ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে রনি মাটিতে পড়ে যায়। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা কি বললি না? সব থেকে বড় সমস্যা হলো তুই। মানুষে ঠিকই বলে, জানিস তো, দুঃখ সবসময় কাছের মানুষগুলোই দেয়। বলে আকাশ সেখান থেকে চলে যেতে থাকে। তখন রনি বলে ওঠে, আমি এসেছিলাম যেদিন তোকে পুলিশ ধরেছিল। 2 দিন আমি পুলিশ স্টেশনের বাইরে বসে তোর আর্তনাদ শুনেছিলাম। একটা বারের জন্য তোর সাথে আমাকে দেখা করতে দেয়নি ওরা। এটা শুনতে আকাশ থেমে যায়। 2 দিন পর দারোগা আমাকে ওনার কেবিনে ডাকে। তোর বন্ধু তো খারাপ জায়গাতেই হাত দিয়ে ফেলেছে। এমপি সাহেব ওকে এখানেই মেরে ফেলার চিন্তা করছে। এবার আর আমি কিছুই করতে পারবো না। রনি বর্ষা থেকে উঠে হাসিমের পায়ে পড়ে যায়। স্যার প্লিজ কিছু একটা করুন, ওকে বাঁচান স্যার। একটা উপায় আছে। যা বলবেন তাও, প্লিজ ওকে বাঁচান। পরশুদিন কোর্টে তুই ওর বিরুদ্ধে সাক্ষী দিবি। দেখ, হ্যাঁ বললে ওর উপর করা টর্চার এখনই থেমে যাবে, না বললে ওকে আর জীবিত পাবি না। এখন ভাব কোনটা করবি। ওদিকে আকাশ আর্তনাদ রনি সহ্য হচ্ছে না। আকাশকে সে বাঁচাতে চায়, তবেও এখন কি করবে? ভেবে দেখ, 3 বছরের জন্য জেল নাকি মৃত্যু। এটা শুনতেই আকাশের মরা চেহারাটা রনির চোখে ভাসতে থাকে। না না, আমি মিথ্যা সাক্ষ্য দিব, আপনি প্লিজ ওকে বাঁচান। এটুকু বলে রনি থামলো। ও দেখে আকাশ ওর দিকে তাকিয়েছে, ওর চোখে পানি টলমল করছে। বিশ্বাস কর আকাশ, আমি যা করেছি শুধুমাত্র তোকে বাঁচানোর জন্যই করেছি। আকাশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ও আর ওখানে দাঁড়ালো না, দৌড়ে সেখান থেকে চলে গেল। পরীর কিছুই ভালো লাগছে না, শরীরটাও কেমন ম্যাজম্যাজ করছে। টেবিলে রাখা বইটা বন্ধ করে ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 11:30 বাজে। এখনো অনেক পড়া বাকি, একটু হাঁটলে ঠিক হয়ে যাবে ভেবেই হাঁটতে হাঁটতে দরজা খুলে ছাদের দিকে এলো। ছাদে আসতেই ওর চোখ পড়ে ছাদের রেলিংয়ে হেলাম দিয়ে নিচে বসে আছে আকাশ। হয়তো কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে। পরী এভাবে আকাশকে দেখে বেশ অবাকই হয়। এই যে শুনছেন, এখানে এভাবে বসে আছেন কেন?
কে শোনে কার কথা? আকাশ একবার পরীর দিকে তাকিয়ে বলে, নিজের ভালো চাইলে এখন এখান থেকে চলে যা। আকাশ কণ্ঠ শুনে পরীর কেমন যেন একটা লাগে, মনে হচ্ছে ও কান্না করেছে। আপনি কি কান্না করছেন? মানে কণ্ঠ কেমন জানি শোনা যাচ্ছে তো তাই। যেতে বলেছি, প্লিজ আমাকে একটু একা থাকতে দে। বলেই পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মুখে নিয়ে আগুন জ্বালায়। পরীর ইচ্ছা করছে এখান থেকে চলে যেতে, কিন্তু কেন জানি যেতে মন চাচ্ছে না। পরী কোনো কথা না বলে আকাশের থেকে কিছুটা দূরে বসে পড়ে। জানেন, আমার যখন মন খারাপ হয় তখন আমি মন ভরে কাঁদি। ছেলেরা কাঁদে না। এই ফুফু করার থেকে কাঁদা অনেক ভালো। কাঁদলে মন ভালো থাকে, শরীর সুস্থ হয়ে যায়। আর এসব খেলে অকালে মরতে হয়। আকাশ পরীর দিকে তাকায়। হালকা আলোতে পরী দেখে আকাশের চোখে পানি, আর চোখটা লাল হয়ে আছে। আচ্ছা, কি হয়েছে আপনার? আকাশ কিছুই বলে না, শুধু অবাক হচ্ছে এটা ভেবে একটা মেয়ে এত রাতে ওর পাশে বিনা ভয়ে বসে ওকে নিয়ে প্রশ্ন করছে। বলতে পারেন, কারণ সায়েন্স বলে মনের কষ্ট শেয়ার করলে সেটা অনেকটা কমে যায়। আকাশের কড়া জবাব। ভয় করছে না? পরী একটু মুচকি হাসে। আকাশে হালকা আলোতে ওর হাসিটা হালকা দেখতে পেল। মেয়েটার মতোই ওর হাসিটাও মিষ্টি। কিসের ভয়? এই যে এত রাতে একটা অচেনা ছেলের সাথে বসে এভাবে কথা বলছো। না, ভয় কেন করবে? এই ওয়েট, আপনি কি আমাকে মাত্র তুমি করে বললেন? আকাশ কিছু না বলে বর্ষা থেকে উঠে দাঁড়ায় আর বলে, বাসায় যাও, আমি মানুষটা ভালো না, আমার কাছে এসো না। পরীও উঠে দাঁড়িয়ে বলে, আরে সত্যি তো, আপনি আমাকে তুমি করে বলেছেন। সেরি, এই ভালো কথা কানে যায় না, যা বাগ এখান থেকে। একদিকে ক্ষুধার জ্বালা আর তার উপর বক বক অসহ্য। আপনি এখনো কিছু খাননি? বাড়িতে তো রান্নার জিনিসপত্র নেই, খান কি করে? আকাশ একটু অবাক হয়, এই মেয়ে কি ওর বাড়ি ঘরে উকি মেরেছে? হোটেল থেকে এনে। এখন তো হোটেল সব বন্ধ হয়ে গেছে, কি খাবেন? আকাশের কড়া জবাব। খাবো না। কেন খাবেন না? আমার মা বলতো রাতে না খেলে শরীরের শক্তি সব চলে যায়। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি কিছু নিয়ে আসছি। আরে কে শোনে কার কথা? পরী দৌড় দিয়ে নিচে চলে এলো। আকাশ মেয়েটার দিকে তাকিয়ে বলে, পাগল নাকি মেয়েটা? পরী নিচে এসে দেখে হাঁড়ি কড়াইতে তেমন কিছুই নেই। ফ্রিজ খুলে দেখে ডিম আর পাউরুটি আছে কালকে সকালের নাস্তার জন্য। পরী ওখান থেকে একটা ডিম আর কি 3টা পাউরুটি নিয়ে রান্নাঘরে চলে এলো। ছাদের ছোট একটা দোলনা আছে, আকাশ সেটার উপর বসে উপরের আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে আওয়াজ হলো। আকাশ তাকিয়ে দেখে পরী আসছে। ভাত তরকারি সব কিছু শেষ হয়ে গেছে, তাই যা পেরেছি সেটাই এনেছি। আশা করি রাত পার হয়ে যাবে। আকাশ পরীর দিকে তাকিয়ে আছে। কেন জানি ওর ভেতর থেকে কেমন একটা ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে পরী তার আপন কেউ। কি এটা? ডিম পাউরুটি, খেয়ে দেখুন কেমন হয়েছে। পরী 3টা নিয়ে এসেছে, এখনো গরম। আকাশ একটা নিয়র কামড় দিতেই বলে, বেশ মজা তো। আকাশ খাচ্ছে আর পরী আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশকে মজা করে খেতে দেখে ওর ভেতরে কেমন জানি ভালো লাগছে। পরের দিন সকালে দরজায় কারো নখ শুনে আকাশের ঘুম ভাঙে। আকাশ উঠে দরজা খুলতে দেখে একটা অচেনা বাড়িওয়ালা মহিলাটা দাঁড়ানো। উনি চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন? তোমার সাহস কি করে হলো আমার জামাইয়ের গায়ে হাত তোলা? আকাশ ওনার কথাই কিছু বুঝলো না। জি ঠিক বুঝলাম না। তখন খালি গায়ে শুধু একটা ট্রেজার পরা রনি সেখানে ছুটে এলো। এসে আকাশের দিকে তাকিয়ে হেসে মহিলাটাকে বলে, আরে জানো কি করছে এসব? এবার আকাশ বুঝতে পারলো কাহিনী কি। কি করছি মানে? ও তোমার বন্ধু বলে কি তোমাকে কিনে নিয়েছে? রনি দাঁতে দাঁত চেপে বলে, আরে করছোটা কি? থামো, মানুষ শুনলে তোমাকে ঝগড়ুটে বলবে। তুমি চলো, বাসায় চলো। বলুক, মানুষের কথায় আমার কিচ্ছু যায় আসে না। সারা রাত তুমি ঘুমাতে পারোনি ব্যথায়, এখনো কেমন লাল হয়ে আছে তোমার নাকটা। ও তোমাকে কেন মারলো সেটার কৈফিয়ত চাই আমি। আকাশ তাকিয়ে দেখে রনির নাকটা সত্যি অনেকটা লাল হয়ে আছে। পরী রান্নাঘরে নাস্তা তৈরি করছে। উপরে ছাদ থেকে চেঁচামেচির শব্দ আসছে। এটা শুনে রান্নাঘরে বসে খেতে থাকা পিচ্চিটাকেও বলে, নারু, ছাদে কারা কি করছে রে? আমার আম্মু। পরী একটু অবাক হয়ে বলে,
তোর আম্মু ওখানে কি করছে? আরে ওই যে খারাপ আঙ্কেলটা গতকাল বাবার নাকে ঘুষি মেরে লাল করে দিয়েছে তো, তাই। পিচ্চিটার কথা শুনে পরি ওর দিকে চোখ ছোট ছোট করে তাকায়। উনি তোর বাবাকে মেরেছে কেন? সেটা তো জানি না, তবে পুরনো দুশ্মনী। তবে আব্বু বলেছে ওই আঙ্কেলটা নাকি আব্বুর বন্ধু। পরিরা যে বাসায় থাকে সেটা 2 তলা। নিচের তলাতে রনির পরিবার, উপরের তলাতে পরির মামারা। রনির নতুন পরিবারের সদস্য সংখ্যা 4 জন। ওর নিজে, ওর স্ত্রী, সন্তান আর অসুস্থ শাশুড়ি। ওর সবখানে যাওয়ার অনুমতি আছে, শুধুমাত্র বাড়ির বাইরে ছাড়া। পরির মামা আর ওর মামাতো বোন ওকে অনেক আদর করে, শুধুমাত্র আমেনা বেগম ওকে সহ্য করতে পারে না। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। এর মধ্যে আরোহী আর বাড়ির বাইরে পা রাখেনি। আর গফুর চৌধুরী সাথে করে 2 গাড়ি পুলিশ ও 1 গাড়ি পার্সোনাল গার্ড নিয়ে বের হয়। প্রতিদিনের মতো আজকে সকালের ওর দরজায় কেউ একজন খটখট করতে থাকে। মানে প্রতিদিন রনির বউ কোনো না কোনো অপরাধে ওকে কথা শোনাতে আসে। আকাশ ঘুম চোখে দরজা খুলেই বলে, বাবি প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও। বিশ্বাস করে আমি গতকালকে কিছুই করিনি তোমার এই বেইমান জামিটার সাথে। বেইমান মানে? কণ্ঠটা আজকে অন্যরকম লাগছে। আকাশ চোখ মেলে সামনের দিকে তাকাতেই দেখে পরি দাঁড়িয়ে আছে। তুমি এত সকালে? বাসে ঘড়ি নেই তাই না? আছে। ফোনে কেন? 11টা বাজে। তো জলদি রেডি হন, আপনি এখন আমার সাথে যাবেন। আকাশ চোখ বন্ধ করে বলে, আমি এখন কোথাও যাব না। রেডি হতে বলেছি, রেডি হবেন। এত কথা কেন বলেন? যা তো যা, ঝামেলা করিস না। পরি আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ এক মগ পানি পরি আকাশের মুখে মেরে দিল। এতে আকাশের ঘুমে পানি উঠে যায়। আকাশ চোখ মেলে পরির দিকে তাকায়, দেখে ও আকাশের দিকে তাকিয়ে হাসছে। এ যেন এক মুক্ত ছড়া হাসি। চোখ ভরে ওর হাসির দিকে তাকিয়েছে আকাশ। আকাশ করছিল সেটা বুঝতেই জলদি চোখ সরিয়ে বলে, তুই আমার সামনে কখনো আসবি না। কেন? জানি না, হাসবি না বলছি, হাসবি না, না হলে কেলেঙ্কারি বেঁধে যেতে পারে। আকাশ রেডি হয়ে নিতে বলে পরি চলে যায়, কারণ আজকে লিজার বিয়ে। সবকিছু হঠাৎ ঠিকঠাক হয়ে গেল। অবশ্য ছেলেটাও ভালো, অনেক কষ্টে মামিকে রাজি করিয়েছে। তার উপর আজকে শুক্রবার, মামা বাড়িতে এই জন্য না করেনি। আর লিজাদের বাড়িটা বেশ দূরে, তাই প্রথমে ওর মামাতো বোনকে বলে সাথে যেতে, কিন্তু সে যাচ্ছে বান্ধবীদের সাথে ঘুরতে। পরে ও রনির স্ত্রীকে বলে, কিন্তু ওনার মা অসুস্থ, তাই কোনো উপায় না পেয়ে আকাশকেই সাথে নিয়ে যাচ্ছে ও। পরি আজকে একটা নীল শাড়ি পরেছে, চুলগুলো খোপা করা। এতেই ওকে ভয়ঙ্কর সুন্দরী লাগছে। আজকে ওকে সত্যি পরিদের মতো লাগছে। আকাশ তো হা করে এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। আকাশকেও বলেছিল পাঞ্জাবি পরতে, আকাশও সেটাই করেছে। পরি আকাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভুরু নাচিয়ে কি বলে, কিন্তু সেদিকে আকাশের কোনো খেয়াল নেই। অনেক কষ্টে আকাশ নিজেকে সামলে বলে, আস্তে করে বলে, তোর শাড়ি পরাও বন্ধ করতে হবে। কি বললেন? বুঝিনি। বলছি যে শাড়ি পরার কি খুব দরকার ছিল? আজকে লিজার বিয়ে। লিজা মানে ওই মেয়েটা? পরি হুম বলে রিক্সাতে উঠে বসলো। রিক্সাটা বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড় করানো ছিল, যেন তেমন কেউ না দেখে। রিক্সাটা ওখান থেকে সরে যেতেই দেখা যায় রাস্তার ওপাশে একটা ছেলের হাত ধরে রিক্সাটার দিকেই তাকিয়েছে ওর মামাতো বোন। ছেলেটা বলে, চেনো নাকি ওদের? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। লিজাদের বাড়িটা অনেকটা দূরে, রিক্সা করে যেতে 20 মিনিটের মতো সময় লাগে। রিক্সাতে ওরা দুজন পাশাপাশি বসে থাকলেও কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ সমস্ত বাধা ভেঙে বলে, বললেন না তো আমাকে কেমন লাগছে? আকাশ পরির দিকে তাকিয়ে বলে, ভালো। তবে? পরি অবাক হয়ে বলে, তবে? শাড়িতে কাউকে যে এত সুন্দর লাগে আমি জানতাম না। এটা বলেই আকাশ ওর মুখটা চেপে ধরে। কি বলে ফেললো। আকাশ এই কদিনে খেয়াল করেছে ও কেমন জানি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে। চাইলেও একে কথা শোনাতে পারে না, কিছু বললে সেটাকে না করতে পারে না। এমনটা এর আগে কখনো হয়নি ওর। ওদিকে আকাশের থেকে এমন কথা শুনে পরিরও কেমন জানি লজ্জা লাগলো। বাজারের দিকে আসতেই আকাশ এই রিক্সাওয়ালা মামাকে থামতে বলে। কি হয়েছে?
বান্ধবীর বিয়েতে যাচ্ছ, কোনো উপহার নিয়ে গেছো? পরি মন খারাপ করে বলে, যেতে পারছি এইটাই সৌভাগ্য। গিফট কোথায় পাবো? নামো, রিক্সা থেকে গিফট কিনতে হবে। কিন্তু টাকা? নামো তুমি। পরি রিক্সা থেকে নামতে গেলে শাড়িতে পা বেঁধে যায়, যার ফলে ও পড়ে যেতে থাকে, কিন্তু আকাশ ওকে ধরে ফেলে। পরি আকাশের চোখের দিকে তাকিয়ে আছে, আর আকাশ পরির দিকে। কিছু সময় পরে পরি নরমভাবে বলে, ছাড়ুন আমাকে, লোকে দেখছে। আকাশ পরীকে ভালোভাবে নামিয়ে দেয়। একটা বড় দোকানের সামনে এসে দাঁড়িয়েছে ওরা। পরি এখন লজ্জায় আকাশের দিকে তাকাতেও পাচ্ছে না। তোমার বান্ধবীর কি পছন্দ, কি গিফট নেব? পরি ভাবতে থাকে, ও বলেছিল ওর টেডি বিয়ার অনেক ভালো লাগে। আমি যদি ওকে কখনো কিছু দেই তাহলে যেন এটাই দেই। আকাশ এটা শুনে বলে, হায় রে, একটা বাচ্চার বিয়েতে যাচ্ছি আমরা। আকাশ ওই দোকানের সব থেকে বড় টেডি বিয়ারটা কিনলো, যেটা কিনা পরীর মতোই লম্বা আর বড়। অবশেষে ওরা অনুষ্ঠানে পৌঁছে গেল। লিজার বাবা বেশ বড় লোক, অনেক টাকাই খরচ করেছে মেয়ের বিয়েতে, সেটা বাড়ি সাজানো দেখলেই বোঝা যাচ্ছে। আকাশ সামনে কিছু দেখতে পাচ্ছে না, কারণ পুতুলটা সে সামনে ধরে রেখেছে। পরি আকাশের পাঞ্জাবি ধরে টেনে নিয়ে যাচ্ছে। সবার নজর ওদের দিকেই। ওদের যে এত বড় প্যাকেট, ওরা কি নিয়ে আসছে? পরি আকাশকে সোজা লিজার রুমে নিয়ে গেল। লিজা সেজেগুজে বউ সেজে বসে আছে। পরীকে দেখতেই ও আনন্দে চিৎকার করে ওঠে। উঠে গিয়ে পরীকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই আসবি। আমার বান্ধবীর বিয়ে, আমি কিনা না এসে পারি? লিজার সামনে ইয়া বড় প্যাকেট হাতে ধরে দাঁড়িয়ে থাকা আকাশকে দেখিয়ে ইশারা করে। কে? পরি আকাশকে বলে, আরে নিচে রাখুন এটা। আকাশ প্যাকেটটা নিচে রাখতে লিজা আকাশকে দেখে মুচকি হেসে বলে, আপনি কেমন আছে তো? পরি লিজাকে কনুই দিয়ে গুতা মেরে দেয়। ভাইয়া? আকাশ হেসে বলে, ভালো, তুমি? এখন তো ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে কান্না করতে হবে। গিফটের দিকে তাকিয়ে ও বলে, আচ্ছা এতে কি আছে? পরি হেসে বলে, খুলে দেখ। লিজা খুলে বড় টেডি বিয়ার দেখতে লাফাতে শুরু করে। পছন্দ হয়েছে? খুব। এসব দেখে আকাশ ফিসফিস করে বলে, দুটোই বাচ্চা। এটা তো অনেক দাম, এত টাকা কোথায় পেলি? পরি আকাশের দিকে তাকায়। তখনই আকাশ বলে, ওর মামার থেকে নিছে। আকাশ পকেট থেকে ছোট একটা টেডি বের করে লিজাকে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে। লিজা নিয়ে মুচকি হেসে বলে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি বাইরের দিকে যাচ্ছি, তোমরা থাকো। পরির দিকে তাকিয়ে বলে, আমি বাইরে আছি, দরকার হলে ডাক দিও। আকাশ এটা বলে সেখান থেকে চলে গেল। বিয়ে বাড়ি বলে কথা, অনেক মানুষের সমাগম। তখনই একটা ছেলে এসে বলে, ভাই আমি আপনার ভিডিওটা দেখছি, প্লিজ একটা সেলফি। আকাশ কি বলবে কিছুই তো বুঝতে পারল না। একে একে আরো অনেকেই ওকে সেম কথাই বলছে, বেশিরভাগ সবাই ইয়াং ছেলেরা। আসলে রনির জন্মদিনের দিন আকাশ কয়েকটা পথ শিশুদের খাইয়েছিল, ওটাকেও ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে এটা ভাইরাল হয়ে যায়। আরোহীও আর বাবার সাথে এই বিয়ে বাড়িতে এসেছে। তাদের সাথে যতগুলো লোক আছে তার থেকে বেশি লোক জগ হয়ে আছে কিছুটা দূরে। গফুর চৌধুরীর চোখেও এটা এড়ালো না। গফুর লিজার বাবাকে বলে, ওখানে কি হয়েছে? লিজার বাবা এটা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই কিছু বলতে পারল না। আস্তে আস্তে সবাই চলে যেতে ওরা দেখলো সবাই এত সময় আকাশকে ঘিরে দাঁড়িয়েছিল। আকাশকে এখানে দেখে ও বেশ অবাক হয়, আবার আকাশ ওদের দেখে হেসে ওদের দিকে এগিয়ে যায়। গার্ডেরা বাধা দিলে গফুর ওদের মানা করে। আরে মন্ত্রী সাহেব যে, না ভুলে গেছি, মন্ত্রিসভা থেকে তো আপনাকে লাথি মেরে বের করে দিয়েছে। গফুর আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, খুব খোঁজ রেখেছিস তো দেখছি। সেটা তো একটু রাখতেই হয়, 10 বছরের রাগ, এত জলদি কি কমে বলুন? রাগ যেমন আছে তেমনি থেকে যাবে, কারণ আমার একটা চুল ছেঁড়ার ক্ষমতাও তোর নেই। আকাশ ওনার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলে, তাই বুঝি? খুব কঠিন আপনার কাছে বোঝানো। দেখুন না, কোনো কষ্ট ছাড়াই আপনার সামনাসামনি দাঁড়িয়ে আছি। পাশ থেকে আরোহী বলে, আব্বু তুমি সব ছোট লোকদের সাথে কথা বলো না তো। আকাশ আরোহীর কথা শুনে হাসতে থাকে। গফুর চৌধুরী একটু ঝুঁকে আকাশের কানের কাছে এসে বলে, তোর কি মনে হয় তুই আমার উপর আক্রমণ করবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? এটা শুনতে আকাশের চোখ বড় বড় হয়ে যায়।
তো নতুন ভাব হামিদ তালুকদার, খোঁজ নেওয়া এখন কোথায় আছে, বেঁচে আছে কি মরে গেছে? এটা শুনতেই আকাশ গফুরের দিকে অবাক হয়ে তাকায়। গফুর হাসতে হাসতে আরোহীকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না, তখনই ওর পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আকাশ রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে বলে, হ্যালো আকাশ, রিমন বলছি। দুইজন তোমাকে খুঁজতে এখানে এসেছে। রিমনের সামনে জাকির আর মন্টু বসানো। হ্যাঁ আকাশ। জাকিরের কণ্ঠ শুনেই চিনতে পারল আকাশ। জাকির? আকাশ তুই কোথায়? তোকে কত জায়গায় না খুঁজেছি, তুই যেখানে থাকিস জলদি এখানে আয়। আমি এখনই আসছি। আকাশ সেখান থেকে যেতে যাচ্ছিল, ঠিক তখনই পরীর কথা মনে পড়ে। সে রুমের দিকে যেতে যাবে, তখন দেখে পরী তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ওর দিকে আসে। পরী মাথা নাড়িয়ে আকাশকে যেতে বলে। জাকির আর মন্টু মাথা নিচু করে একটা টেবিলে বসে আছে। মন্টুর চোখটা ফুলে আছে, কারণ ও একটু ইমোশনাল বেশি। অল্প কিছুতেই ও কান্না করে দেয়। আকাশ রিমনের রেস্টুরেন্টে আসতেই ওরা দুজন গিয়ে ওকে জড়িয়ে ধরে। মন্টু তো কান্না শুরু করে দেয়। জাকিরের অবস্থাও তেমন ভালো না। কি হয়েছে, কান্না করছিস কেন? আর তোর এমন অবস্থা কেন? গত 3 দিন ধরে আমরা হসপিটালে। মানে? আর বড় ভাই কোথায়? এটা বলতেই জাকিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। বড় ভাই আর নেই। 3 দিন আগে হনির গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খায়, 2 দিন হসপিটালে ভর্তি ছিল। পরের দিন ডাক্তার বলে ভাই আর নেই। এটা শুনতেই আকাশের মাথায় যেন বাজ পড়ে। এটা বিশ্বাস করতে ওর কষ্ট হচ্ছে। আকাশ ওখানে ফ্লোরেই বসে চোখের পানি ফেলতে থাকে। সাথে ওরা জনও কান্না করছে। 4 দিন হলো ওরা এই এলাকাতে এসেছে। হামিদ ভাইয়ের একটা বাড়িও আছে এখানে। হসপিটালে গিয়ে আকাশ হামিদ ভাইয়ের লাশটা দেখলো। মুখের ডান পাশটা পিষে গেছে একেবারে। আকাশ হামিদ ভাইয়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না। ওখানে দাঁড়িয়ে কান্না করতে করতে বলতে থাকে, ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি আমার স্বার্থের জন্য তোমাকে ভুলে গেছিলাম। আমি থাকলে তোমার সাথে এমন কিছুই হতো না, সব দোষ আমার, আমাকে তুমি ক্ষমা করো। আকাশের কাঁধে জাকির হাত রেখে বলে, এতে তোর কোনো দোষ নেই রে আকাশ। ভাই তার পরিবারকে হত্যা করা নিয়ে তদন্ত শুরু করেছিল। ওদিন ভাই কোনো একজনের সাথে দেখা করতে গিয়েছিল। টিভি নিউজে এখন একটাই খবর চলছে, সেটা হামিদ ভাইয়ের মৃত্যুর খবর। আকাশ সহ ওরা 3 জন হামিদ ভাইয়ের দাফনের কাজটা শেষ করেছে। আকাশ আর জাকির ওনার কবরের কাছেই বসেছিল। তখন মন্টু একটা ফাইল নিয়ে ওদের কাছে এলো। এটা আমি ভাইয়ের বিছানার নিচে পেয়েছি। আকাশ আর জাকির ফাইলটা খুলে দেখতে থাকে, সাথে একটা প্রিন্ট ড্রাইভও পায়। ভাইয়ের ল্যাপটপটা আন। মন্টু দৌড়ে গিয়ে ওটা নিয়ে আসলো। আকাশ ছাড়া ওরা এটা চালাতে পারে না। ওরা দেখে পেন ড্রাইভ, একটা ভিডিও আছে, একটা সিসি ক্যামেরা ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গফুর চৌধুরী হামিদ ভাইয়ের পরিবারকে গুলি করে মারছে, সাথে পুলিশ হাশেমও আছে। সব কিছুই আকাশের কাছে ক্লিয়ার হয়ে গেছে কে আছে এর পেছনে। রাগে আকাশের মাথায় রক্ত উঠে গেছে। এটা দেখে ওদের দুজনও গফুরকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। জাকির আমার পিস্তল লাগবে। রাতের দিকে গফুর চৌধুরী যখন রাতের খাবার খাচ্ছিল, ঠিক তখনই কারেন্ট চলে যায়। গার্ডরা জেনারেটর চালু করতে যায়। তখন বাইরে থেকে প্রচুর গোলাগুলির শব্দ আসতে থাকে। এটা শুনে ওরা ভয় পেয়ে যায় খুব। গফুর চৌধুরী, আরোহী সহ বাকি সবাই ফোনের ফ্ল্যাশে জ্বালিয়ে এদিক ওদিকে তাকাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কেউ। গফুর চিৎকার করে ওনার গার্ডদের ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। গফুর ফোনের ফ্ল্যাশে জ্বালিয়ে দরজার দিকে ধরে রাখছে। তখনই দরজা খোলার আওয়াজ এলো। বাড়ির ভেতরে সবাই ভয় পেয়ে এদিক ওদিক লাইট মারছে। হঠাৎ গফুরের কোমরে একটা রক্তমাখা মুখ এসে হাজির, যেটা দেখে ভয়ে গফুর চিৎকার করে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে, কে তুই? তোর মৃত্যু। বলেই ওর হাতে থাকা গানটা দিয়ে গফুরের বুকটা ঝাঁঝরা করে দেয়, সাথে আরোহীর 2 পায়ে 2টো গুলি করে দেয়। অন্যদিকে হাশেম পুলিশের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে ওর গাড়িতে ধাক্কা মেরে দেয়। এতে করে হাশেম সহ গাড়িটা উড়ে গিয়ে কারেন্টের খুঁটির সাথে বাড়ি খেয়ে আগুন লেগে যায়। ট্রাকটা আকাশ নিজেই চালাচ্ছে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় জাকির আর মন্টু গফুরের বাড়ি থেকে বেরিয়ে এলো। পরের দিন সিসি ক্যামেরাতে নাইট ভার্সনে দেখা যায় যে গফুর চৌধুরীকে গুলি করছে সে মুখে সলমান খানের মাস্ক পরে আছে,
আর আরেকজন শাহরুখ খানের। আকাশ পরের দিন রনির ওই বাড়িতে যেতেই পরীর মামি আমেনা বেগম আকাশকে অনেক কথা শোনাতে থাকে। ওদিকে উনি যে পরীকে মেরেছে ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। এটা দেখে আকাশের অনেক রাগ হলো। আমেনা বেগম বকেই যাচ্ছে, পরীর মামাও ওনাকে থামাতে পারছে না। হঠাৎ সে পরীর মা বাবা তুলে কথা বলতে থাকে। আকাশ দেখে পরী কান্না করে দেবে, এখনই চোখে পানি টলমল করছে। আকাশ ওর পিছন থেকে পিস্তল বের করে টেবিলের উপর রেখে দিল। এটা দেখে সবাই ওখানে চুপচাপ হয়ে গেল। আকাশ উঠে পরীর কাছে গিয়ে দাঁড়ায়। আই লাভ ইউ পরি। আমি জানি না কী করে এসব হয়ে গেল, তবে আমার তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে। তোমার সাথে আমি বেশি না 70 বছর থাকতে চাই। এটা শুনে রনি হেসে ওঠে। পরী কান্না করে দেয় আকাশের কথা শুনে, আর কান্না করতে করতে বলে, বাঁচবেন তো কত বছর? এটা শুনতেই সেখানে থাকা অনেকেই হেসে ওঠে। অন্যদিকে খান গ্রুপের মালিক রায়হান খানের স্ত্রী অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। ডক্টর বলেছে উনি কিছুদিনের অতিথি মাত্র। আমি জানি আমি বাঁচবো না বেশি দিন, মরার আগে তুমি আমার একটা ইচ্ছে পূরণ করো। রায়হান খান ওনার হাত ধরে বলে, আমি চেষ্টা করছি, আমি যেভাবেই হোক আমাদের ছেলেকে খুঁজে বের করবই। তখন দেখা যায় জাহানারা বেগমের গলায় সেম আকাশের গলার মতোই একটা লকেট। 1.5 বছর পর আকাশ আজ দেশের অর্থমন্ত্রীর জন্য শপথ নিচ্ছে। আকাম হামিদ তালুকদারের জায়গা থেকে নির্বাচন লড়েছে এবং বিপুল ভোটে পাশও করেছে। সবাই আকাশের নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা।